রেডি করতেছি তো, তাই টাইপ করতেছি। হ্যাঁ হ্যাঁ, টাইপ করে দিচ্ছি। মানে কম্পিউটার কম্পোজ করতেছেন এই তো? আচ্ছা, যাক, খুব ভালো। হ্যাঁ 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 হ্যাঁ, পিডিএফ করে তারপর দিয়ে দেবো। ও, না, এটাই ভালো হয়েছে। বাকিরা আসুক। আর এমনিতে হচ্ছে গিয়ে ওই ক্লাস তো নিলাম গিয়ে ডাটা বেস ম্যানেজমেন্ট সিস্টেমের একটা, আর হচ্ছে গিয়ে ডিজিটাল সিস্টেমের একটাই না? হ্যাঁ স্যার, দুইটা ক্লাস নিচ্ছেন আমাদের। হুম, কম্পিউটার নেটওয়ার্কিং অ্যান্ড সিকিউরিটি এই সাবজেক্টের ক্লাসটাও আসলে নিব। আর নতুন রুটিন দেওয়া হয়েছে গ্রুপে, পেয়েছেন? হ্যাঁ স্যার, দেখছি। আচ্ছা। স্যার গতকালকে তো ক্লাস ছিল আমাদের, সানডেতে দেখলাম। হ্যাঁ, রুটিন অনুযায়ী ছিল, কিন্তু গতকালকে ওই রুটিন তৈরি করা অন্যান্য কাজের জন্য আসলে আমি ই করতে পারিনি, সময়টা ব্যবস্থাপনা করতে পারিনি, যার আচ্ছা ধরুন আসলে আচ্ছা, ক্লাসে, ঠিক আছে। যেহেতু গতকালকে চেঞ্জ করেছি বিষয়টা, ঠিক আছে, এই কারণে আর কি। তবে এই সামনের সপ্তাহ থেকে ওইটা পুরোপুরি অনুসরণ করা হবে আর কি। আর কম্পিউটার নেটওয়ার্কিং সিকিউরিটি এই সাবজেক্টটা আসলে অতটা আপনাদের করা লাগবে না, ঠিক আছে। ততটা বেশি বোঝানো লাগবে না, শুধু অবজারভেশনে রাখলেই হবে এবং কিছু কিছু টাস্ক দিয়ে দিতে হবে। আর কোথাও কোথাও যেখানে যেখানে একটু বেশি এমফেসিস করা দরকার এবং হচ্ছে যেখানে আন্ডারস্ট্যান্ডিং এবং হচ্ছে গিয়ে যেখানে মনে করব যে আসলে কিছু বলা দরকার এবং হচ্ছে কিছু বিষয়ে ক্লিয়ার করা দরকার আপনাদের, ওই জায়গাটুকুতে আর কি ধরাই দিব এবং হচ্ছে গিয়ে ওই বিষয়গুলি একটু আলোচনা করব। এরপরে বাড়ির কাজ তো থাকবেই প্রত্যেক চ্যাপ্টারে, এবং ওইটা করতে গিয়ে আপনাদের কিছু যদি ডাউট ক্লাসে থাকেও, ওই বই পড়তে হুম। গিয়ে এবং হচ্ছে অ্যাসাইনমেন্ট বা বাড়ির কাজ করতে করতে গিয়ে ওইটা হয়ে যাবে আসলে। আহ, ঠিক আছে। আর হচ্ছে দেখি এখন সবাইকে আর একবার আমি মেসেজে দিব। আহ, সবাই ক্লাস তো স্যার তো ক্লাসে জয়েন্ট হয়েছে, লিঙ্ক দিয়েছে দেখো। সি প্রোগ্রামিংটা এই সেকেন্ডের আমাদের জন্য একটু ইজি হবে বুঝাইতে, কেননা আমরা ইতিমধ্যেই পাইথন প্রোগ্রামিং এর কিছু বিষয়ে আলোচনা করে শিখে আসছি, সো এটার সাথে প্রায় বলতে গেলে সিমিলার, এবং ওই ধারণার সাথে সংযুক্ত করে মোটামুটি আমরা পারবো বুঝতে আসলে পাইথনকে বেস করে আর কি, পাইথনকে মূল ধরে। এটা আমার কাছে আহ, খুব মানে কঠিন মনে হবে এবার, এরকমটা না। মানে ওই পূর্বের ধারণাগুলো এবং বিশেষ করে যে ট্রামস গুলো বা টার্মিনোলজিস বা যে ওয়ার্ডস হুম গুলো, হুম। সেগুলো হেল্প করবে এবং কনসেপ্ট প্রায় সেম। এক কথায় বেসিক যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফাউন্ডেশন যে কনসেপ্ট গুলা এবং বেসিক যে কনসেপ্ট গুলা একেবারেই কাছাকাছি। কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশন, কিছু ডিফারেন্স এবং কিছুটা মানে হচ্ছে আছে, কিন্তু প্রায় বলতে গেলে আহ, সব সব কিছুতেই একটা মানে বেসিক যেটা মিল আছে কাছাকাছি, যেমন হচ্ছে কিওয়ার্ড এবং হচ্ছে এক্সপ্রেশন, তারপর ভেরিয়েবল, কনস্ট্যান্ট, তারপরে হচ্ছে এই জিনিসগুলো কিন্তু প্রায় সেম বলতে গেলে। এরপরে অ্যালগরিদম, ফ্লো চার্ট, এগুলি প্রত্যেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই সেম, ঠিক আছে, এর মধ্যে কোনো তেমন হুম। পার্থক্য নাই। এর পরবর্তীতে আহ, ভিন্নভাবে বলতে গেলে আসলে ক্লাস যে স্টার্ট করবো বিজন স্যার, আমাদের তো আসলে মানে ক্লাসের মেম্বাররা, ক্লাসের যে পার্টিসিপেন্টস, তারা তো দেখে আসতেছেন এখনো। সজীব স্যার তো মাত্র যুক্ত হইলেন, আবার চলে গেলেন, নেটওয়ার্ক ইস্যু নাকি। আমি আনন্দিত হই আসলে খুবই, যখন আসলে সবাইকে দেখি যে ক্লাসে তারা যুক্ত আছে, ঠিক আছে, কিন্তু আপনার প্রত্যেক দিন আসলে দুইজন একজন করে ক্লাসে উপস্থিত থাকা আসা হতো, তাই আসলে যাই হোক, সমস্যা নেই, আমরা ক্লাস তাহলে শুরু করে দিই। আমরা ওনারা হ্যাঁ আসুক, স্যার। ঠিক আছে, ক্লাস স্টার্ট করে দিই, আলোচনা চলতে থাকুক। ওনারা যে ব্যাকআপ ক্লাস বা রেকর্ডেড ক্লাসটা কে কাজে লাগাবেন, অথবা হচ্ছে পরে এসে যুক্ত হোক, ঠিক আছে, দেখা যাক। আচ্ছা,
এখন মূলত আসলে প্রোগ্রামিং ইন সি পাইথনের মতোই একটা প্রোগ্রাম, কমপ্লিট এবং হচ্ছে গিয়ে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথনের মতোই, কিন্তু বলতে গেলে এর সম্পর্কে, সি এর সম্পর্কে বলতে গেলে একটু যেটা বিশেষত্ব জানতে হয় সেটা হচ্ছে গিয়ে পাইথন অনেক পরে আসছে, সি অনেক আগে আসছে, এবং সিটা হচ্ছে গিয়ে মাদার ল্যাঙ্গুয়েজ, মাদার অফ অল হাই লেভেল ল্যাঙ্গুয়েজেস। সকল উচ্চ স্তরের ভাষার মা, মা যেরকম সন্তানকে জন্মদান করে, বা আহ, ঠিক একই রকম এই সি ল্যাঙ্গুয়েজটাও কি করছে, সি ল্যাঙ্গুয়েজের যে সিনটেক্সট, সি ল্যাঙ্গুয়েজের যে স্ট্রাকচার, বা সি ল্যাঙ্গুয়েজের যে কনসেপ্ট গুলো, সেগুলি বাকি অপরাপর সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তৈরি হয়েছে। এবং সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রথম ইউনিক্স অপারেটিং সিস্টেমে সি গুলো কম লেখা হয়, ঠিক আছে। আর এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে অপারেটিং সিস্টেম, যেটা অন্যান্য যে অ্যাপ্লিকেশন বা ফিচার অ্যাপ্লিকেশন গুলো বা ফিচার প্রোগ্রাম গুলো মূলত অপারেট করতে সহযোগিতা করে, বা মূল মেইন সফটওয়্যার বলতে আমরা সিস্টেম সফটওয়্যার বলতে কিন্তু অপারেটিং সিস্টেম বা ওএস গুলাকেই বুঝি, সেইগুলি ডেভেলপ করতে সি মাস্ট বি নিডেড, বিশেষ করে উইন্ডোজ, ঠিক আছে। তো এই সিটা আসলে কি, যদি সংজ্ঞা, আমাদের যেহেতু সংজ্ঞায় আসে যে সি প্রোগ্রামিং কি বা প্রোগ্রামিংটা কি, এর আগে কিন্তু আমরা প্রোগ্রাম থেকে প্রোগ্রামিং এই দুটো কনসেপ্ট কিন্তু জেনে আসছি, যে প্রোগ্রাম, প্রোগ্রাম থেকে প্রোগ্রামিং, প্রোগ্রাম কি, আর সেট অফ ইনস্ট্রাকশন, ঠিক আছে। আর প্রোগ্রামিংটা হচ্ছে কি ওই সেট অফ ইনস্ট্রাকশনকে তৈরি করার যে প্রক্রিয়া বা পদ্ধতি বা কৌশল, সেটাই প্রোগ্রামিং, ঠিক আছে। এই দুইটা কনসেপ্ট কিন্তু আমাদের কাছে একেবারেই ক্লিয়ার, সবার কাছে মোটামুটি। তো ওরকমই, তো এই সি প্রোগ্রামিংটা, এই সি প্রোগ্রামিং এই ল্যাঙ্গুয়েজটা আসলে আহ 1970-এর দিকে যুক্তরাষ্ট্রের এটি বেল ল্যাবরেটরি, যার একজন প্রথিতযশা এবং খুবই গ্রহণযোগ্য এবং খুবই সিনিয়র গবেষক বলা যায়, যে ডেনিস রিচি, এই যে ছবিতে যাকে দেখতে পাচ্ছেন আপনারা, যে ডেনিস রিচি, এই ডেনিস রিচি ইউনিক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করে এই সি ভাষাটাকে উদ্বোধন করে, বা সি ভাষাটা তৈরির কাজে হাত দেয় এবং শেষ করে, ঠিক আছে। আর 1978 সালে ডেনিস রিচি এবং এর সাথে সাথে ব্রিয়ান ডাব্লু কেরেনিগান, ঠিক আছে, এই লোক এর সাথে মিলে তিনি প্রথম তার তৈরি করা সি প্রোগ্রামিং এর ম্যানুয়াল বা সি প্রোগ্রামিং এর একটা গাইড বুক হিসেবে দ্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বইটা প্রকাশ করে, ঠিক আছে। এবং হচ্ছে গিয়ে মাইক্রো কম্পিউটার ওই মুহূর্তে, ওই মুহূর্তটাতে, বিশেষ করে মাইক্রো কম্পিউটার বা পার্সোনাল কম্পিউটার গুলো 1971 সালে যখন আবিষ্কার হয় মাইক্রো প্রসেসর, তখন পিসির আকারগুলি কমে আসতে থাকে, এবং ওই ব্যক্তিগত যে কম্পিউটারগুলো, পার্সোনাল কম্পিউটার, বিশেষ করে ল্যাপটপ বা ডেস্কটপেরও হচ্ছে জনপ্রিয়তা বাড়তে থাকে, এবং সেগুলি ব্যবহারও বাড়তে থাকে। তো ওইটা জনপ্রিয়তা বাড়ার সাথে সাথেই তিনি এই সিওরও ব্যাপক প্রচলন শুরু হয়। যেহেতু মাইক্রোপ্রসেসর আবিষ্কারের পরবর্তীতে আকারে ছোট হয়ে আসে কম্পিউটারগুলো, তাই ওইখানে নির্দেশনা দেওয়ার জন্য এর সাথে সাথে সি প্রোগ্রামিংটা পেয়ে যায় তারা, এবং এই সি প্রোগ্রামিং দিয়েই খুব ব্যাপক হারে আসলে প্রোগ্রামগুলো, সেটা অপারেটিং সিস্টেম এবং হচ্ছে গিয়ে অন্যান্য ফিচার অ্যাপ্লিকেশন গুলো আহ, মূলত তৈরি করতে থাকে, ঠিক আছে। আর সি ডাবল প্লাস, এটা সি ডাবল প্লাস, সি এর পরে আমরা সি ডাবল প্লাস নাম শুনি, এটা আসলে সি এর একটা মানে হচ্ছে রিভাইজড এবং হচ্ছে গিয়ে আরেকটু ডেভেলপড, বা একটা মানে ভিন্ন আরেকটা ভার্সন, এবং আরেকটু ডেভেলপড মডিফাইড, ঠিক আছে, ভার্সন সি ডাবল প্লাসটা। এবং এইটাতে সি ডাবল প্লাসটাতে স্ট্রাকচারেট, অর্থাৎ আমরা যে ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম শিখছি, সেই বিষয়গুলিকে মেনে, সেই বিষয়গুলোকে ঠিক রেখে এই সি ডাবল প্লাসে, ইভেন ইভেন কি সিতেও কি করা হয়, কোড করা হয়, সিতেও কোড করা হয়, ওইখানেও কোড করা হয়, যার দরুন আসলে এটা স্ট্রাকচারেট একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, গুড স্ট্রাকচারেট, শুধু স্ট্রাকচার না, গুড ওয়েল স্ট্রাকচারেট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আহ, আর হচ্ছে গিয়ে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে গিয়ে মধ্যম পর্যায়ের বা মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে,
কারণটা হচ্ছে সি প্রোগ্রামিংটা মূলত উচ্চ স্তরের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং নিম্ন স্তরের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উভয়ের মধ্যবর্তী, উভয়ের বৈশিষ্ট্য সমন্বিত করে বা কম্বিনেশন ঘটায় বা কম্বাইন্ড করে মূলত এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কাজ করতে পারে, এবং উভয়ের বৈশিষ্ট্যই তার মধ্যে বর্তমান আছে, এবং উভয়ের বৈশিষ্ট্যই তার কাছে অক্ষুণ্ণ রাখা হয়েছে। যার দরুন সি প্রোগ্রামিংটা হচ্ছে একটা মধ্যম পর্যায়ের হাই লেভেল কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যা সফটওয়্যার, ফার্মওয়্যার, অপারেটিং সিস্টেম এবং অন্যান্য প্রোগ্রাম তৈরি করার সময় ব্যবহার করা হয়। সফটওয়্যারও তৈরি করা হয় এখানে এটার মধ্যে ফার্মওয়্যার। এখন সফটওয়্যার, ফার্মওয়্যার, অপারেটিং সিস্টেম, ওএস এবং অন্যান্য ধরনের যে অ্যাপ্লিকেশন আছে এইগুলি আসলে আমরা জানি প্রত্যেকটা এটা টাইপ, এই বিষয়ে আলোচনা দরকার নেই তাই। আর এখন আসি আসলে সি প্রোগ্রামিংটা কি, আশা করি বুঝছি আমরা। এখন দ্বিতীয় যেটা আছে আমাদের সেটা সি প্রোগ্রামিং ভাষার যে বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স, এই বৈশিষ্ট্যগুলি জানার মাধ্যমে এবং এই বৈশিষ্ট্যগুলি আহ, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে একটু আলাদা করছে, অর্থাৎ এগুলি এর বিশেষত্ব। যেমন অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয় কোনোটা হাই লেভেল, না হয় কোনোটা লো লেভেল, কোনোটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, কোনোটা মেশিন ল্যাঙ্গুয়েজ, আর না হয় কোনোটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজই শুধু। কিন্তু এতে কিন্তু একেবারে টপ টু বটম মাঝ অবস্থানে থেকে সবার বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখছে। ঠিক আছে, সো সি একটা মিড লেভেল বা মধ্যম পর্যায়ের প্রোগ্রামিং ভাষা। মনে রাখেন, মিড লেভেল বা মধ্য পর্যায়ের প্রোগ্রামিং ভাষা। এবং বিট পর্যায়ের, বিট মানে হচ্ছে ওই যে বাইনারি, অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজের যে ভাষা, সেই পর্যায়ের প্রোগ্রামিং এর মাধ্যমে হার্ডওয়্যারটা আমরা কন্ট্রোলও করতে পারি, সাথে সাথে সিস্টেম প্রোগ্রাম আমরা কম্পাইল করতে পারি, রচনা করতে পারি। ঠিক আছে, এটা একটা বিশেষত্ব যেটা অন্য কোনো পাইথন দ্বারা দেখা গেছে গিয়ে সম্ভব না, বা অন্যান্য যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ আছে সেটা দ্বারা সম্ভব না। ঠিক আছে, এরপরে উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষার সুবিধা এবং নিম্ন স্তরের প্রোগ্রামিং ভাষার সমকক্ষ প্রোগ্রাম রচনা করা যায়, যেটা কিছুক্ষণ আগে আমি বলছি যে আসলে কেন মধ্যম পর্যায়ের প্রোগ্রামিং ভাষা বলা হয়। আসলে উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষার যে সুবিধাগুলো আছে তা এবং নিম্ন স্তরের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা এমএল যেটা, সেটার ভাষার সমকক্ষ প্রোগ্রাম রচনা করা যায় এ দিয়ে। আর সি প্রোগ্রামিং ভাষা দিয়ে সব ধরনের প্রোগ্রাম রচনা করা যায় বলে একে জেনারেল পারপোজ, অর্থাৎ জেনারেল পারপোজ ল্যাঙ্গুয়েজ বলা হয়। জেনারেল পারপোজ মানে কি, সাধারণ যে কোনো উদ্দেশ্যে, সেটা আপনার ম্যাথমেটিক্যাল হোক, গাণিতিক হোক, লজিক্যাল হোক, বা হচ্ছে যে কোনো ধরনের সমস্যা যেটাই হোক না কেন, সেইখানেই এটা ইমপ্লিমেন্ট করে অ্যাপ্লাই করা যায়। কোনো বিশেষ স্পেসিফিক পারপাসে না, বরং জেনারেলি কমনলি পারপাস ল্যাঙ্গুয়েজ এটা। আর সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে স্ট্রাকচারেড বলা হয়, এবং স্ট্রাকচারেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটার একটা বৈশিষ্ট্য যে হ্যাঁ, এটা একটা স্ট্রাকচারেড ল্যাঙ্গুয়েজ। কারণ স্ট্রাকচারেড ল্যাঙ্গুয়েজের এবং স্ট্রাকচারেড সিস্টেমের বৈশিষ্ট্যটা হচ্ছে তারা একটা সমস্যাটাকে অনেকগুলো সেগমেন্টে বা মডিউলে মডিউলে ভাগ করবে। একটা সমস্যা এটাকে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করবে, ক্ষুদ্র 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 অংশে ভাগ করবে এরকম। তো ছোট ছোট ভাগ করে প্রত্যেকটা ভাগে প্রয়োজনীয় ভেরিয়েবল এবং ফাংশন এবং কন্টেন্ট ইত্যাদি ব্যবহার করা সম্ভব হবে, এবং প্রয়োজনে বিভিন্ন কন্ট্রোলটাকে, স্টেটমেন্টটাকেও ব্যবহার করা সম্ভব হবে। তাই সিটা এটার আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেটা একটা স্ট্রাকচারেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এরপর হচ্ছে গিয়ে সি পোর্টেবল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পোর্টেবল কেন? আসলেই পোর্টেবল কেন? পোর্টেবলটা এই কারণে, কারণ আমি আমার ল্যাপটপে একটা সি প্রোগ্রাম লিখছি, সেটা এবং এইটা হচ্ছে গিয়ে লেনোভোর থিংকপ্যাড X1 ইয়োগা, এইটাই লিখলাম। এইটা লেখা লেনোভো কোম্পানির একটা পিসি, সেইখানে লেখা সি প্রোগ্রাম, সেটা অন্য আরেকটা কোম্পানির তৈরিকৃত কম্পিউটারে যদি গিয়ে রান করি, তাহলে ইজিলি চাইলে রান করা যায়। এই কারণে এটা একটা পোর্টাবিলিটি, এটার একটা পোর্টাবিলিটি ফিচার আছে। ঠিক আছে, তাই সি প্রোগ্রামের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সি একটা পোর্টেবল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটা এটা এক কম্পিউটার থেকে লিখবো আমরা, কিন্তু সেটা কিন্তু অন্য কম্পিউটারে গিয়েও আমরা রান করতে পারবো, ব্যবহার করতে পারবো একইভাবে। অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এরকম ছিল শুরুর দিকে, যে নির্দিষ্ট একটা ডিভাইসে এবং নির্দিষ্ট একটা কোম্পানির বা নির্দিষ্ট একটা সিস্টেমে কাজ করতো। ঠিক আছে, আর এরপরে সি প্রোগ্রামিং আর একটা আসলে আহ, আহ, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ফাংশনের মাধ্যমে এটা শুরু করা হয়। আর প্রত্যেকটা প্রোগ্রামের কাজ এই ফাংশন থেকেই শুরু হয়। ফাংশন, ঠিক আছে, আমরা মূলত হচ্ছে গিয়ে ফাংশনটা হচ্ছে গিয়ে ডেভ, পাইথনে ডেভ দিয়ে শুরু করতাম তাই না, এই কিওয়ার্ড দিয়ে। সো ফাংশনের মাধ্যমে ওরকম, তো পাইথন সি প্রোগ্রামিং এরকম একটা মেইন, একটা ফাংশন দিয়ে শুরু হয়। ঠিক আছে, সেটা হচ্ছে মেইন, যেটা থাকেই। ঠিক আছে, এই যে এইটা, তো ফাংশনের মাধ্যমে যেসব স্টেটমেন্ট থাকে তা দ্বিতীয় বন্ধনীর মধ্যে, এই যে আমি কিছুক্ষণ আগেই দিতেছিলাম আসলে, একটু আমাকে মুছতে হবে, দেখিয়ে যাচ্ছে না কেন? আচ্ছা,
আচ্ছা, মেইন ফাংশন এইটা দিয়ে এই সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে, শুরু টু শেষ। তো ফাংশনের মধ্যে যেসব স্টেটমেন্টই আমরা রাখি না কেন এর মধ্যে, ঠিক আছে, এর মধ্যে দিয়ে সেই সেই স্টেটমেন্ট, যে স্টেটমেন্ট গুলো থাকবে সেটা, সেগুলিকে এই দ্বিতীয় বন্ধনী সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা মূলত মধ্যেই রাখবো। এরপরে প্রোগ্রামে কোনো কমেন্টস ব্যবহার করতে যদি চাই, তাহলে হচ্ছে গিয়ে তার শুরুতে আমরা কি করব, এই যে ব্যাকস্ল্যাশ, ঠিক আছে, এটাকে স্ল্যাশ বলে, ব্যাকস্ল্যাশ না, এটা স্ল্যাশ চিহ্ন, এবং শুরুতেও সে চিহ্ন দিব, ঠিক আছে, আর শেষে ওই স্ল্যাশ চিহ্ন দিব। তখন এই মাঝে যা থাকবে সেটা কমেন্টস হিসাবে কনসিডারেড হবে এবং কমেন্ট হিসেবে সেটা বিবেচনা হবে। আর এরপরে আরেকটা আসলে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটার প্রচুর লাইব্রেরি ফাংশন আছে, ব্রাঞ্চিং স্টেটমেন্ট এবং কন্ট্রোল স্টেটমেন্টের ফেসিলিটি আছে, ঠিক আছে, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তুলনায় এটা লাইব্রেরি ফাংশন, ব্রাঞ্চিং স্টেটমেন্ট এবং কন্ট্রোল স্টেটমেন্ট সুবিধা রয়েছে। এরপরে এতে পর্যাপ্ত সংখ্যক কম্বাইন্ড অপারেটর কি, আমরা সেটা তো পাইথনে অপারেটর এবং ভেরিয়েবল অপারেটর, ভেরিয়েবল এই জিনিসগুলি দেখে আসছি, জেনে আসছি। সো এটাই অপারেটর, যেগুলি হচ্ছে গিয়ে বিভিন্ন অপারেশন সম্পন্ন করে, যেমন হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের অপারেটর আছে, প্লাস মাইনাস, এইগুলি গাণিতিক অপারেটর, ঠিক আছে, ডিভিশন, এরকম, ঠিক স্যার, আছে। ব্রাঞ্চিং স্টেটমেন্ট তো আমরা আগেও পেয়েছি। হ্যাঁ, হ্যাঁ, সেম ব্রাঞ্চিং। মিল থাকবে, কিন্তু দেখা গেছে গিয়ে রাইটিং করার কৌশল এবং হচ্ছে টাইপ দুই একটা আপনি ভিন্নতর পাবেন। বিজন স্যার যেটা বলছি আর কি, আপনি সেটা ভিন্ন পাবেন, কিন্তু ব্রাঞ্চিং স্টেটমেন্টের মেইন কনসেপ্ট যেখানে শর্তযুক্ত যে স্টেটমেন্ট গুলা, তাই না? আহ, হ্যাঁ। ঠিক আছে, তো ওই যে শর্তযুক্ত, শর্তবিহীন, তো ওই ব্যাপারটা ব্রাঞ্চিং স্টেটমেন্ট এরকম পাবেন পাইথনের মধ্যে, কিন্তু পাইথনে ছিল কয়েক ধরনের, তো একটু সিতে আপনি ভিন্ন ধরনের কয়েক ধরনের পেতে পারেন, ঠিক আছে, এই আর কি। এরপরে হচ্ছে সি প্রোগ্রামিং ভাষার ফ্লো চার্ট আর অ্যালগোরিদম। এই ফ্লো চার্ট অ্যালগোরিদমের কনসেপ্ট দ্বিতীয়বার আসলে শুধু জাস্ট আমি আলোচনা করে যাই আসলে, ঠিক আছে। এটা আপনারা ইতিমধ্যেই সব বুঝে গেছেন আসলে অ্যালগোরিদমটা কি আর ফ্লো চার্টটা কি, তাই না? তারপর বলি আসলে যে জি স্যার। অ্যালগরিদমটা হচ্ছে গিয়ে সমস্যা সমাধানের যে যৌক্তিক ক্রম অনুযায়ী, একটা হচ্ছে ধাপ সমূহের, হুম, হুম। স্টেপ সমূহের লিখিত একটা রূপ, সেটা অ্যালগরিদম। এখানে ফ্লো চার্ট কথাটা আসবে ভুল হয়েছে, যাই হোক কারেক্ট করে নেবেন, আমি পরে ঠিক করে দিবনি। তো আর ওইটারই চিত্র রূপটা হবে গিয়ে, চিত্র একটা লিখিত রূপ হবে, ধাপসমূহের চিত্র রূপটা হবে, লিখিত রূপটা হবে অ্যালগরিদম, আর চিত্র রূপ এবং বিভিন্ন জ্যামিতিক চিত্র দিয়ে যখন আমরা রূপান্তর করবো অ্যালগরিদমটাকে, সেটা তখন হবে ফ্লো চার্ট, তখন সেটা হবে ফ্লো চার্ট। আর অ্যালগরিদম ও ফ্লো চার্ট রচনার ক্ষেত্রে যে বিবেচ্য বিষয়গুলো সি প্রোগ্রামিং এ, সেটা আসলে আমরা যদি দেখি, এই শুধু মানে সি প্রোগ্রামিং না, এটা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট রচনার যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই বিষয়গুলি কনসিডারেশন আনতে হবে। সেটা হচ্ছে গিয়ে পর্যায়ক্রমে সুনির্দিষ্ট কতগুলো ধাপ থাকবে, মানে স্পেসিফিক একেবারে টু দা পয়েন্টের ধাপ থাকবে, ঠিক আছে, হয়তো কোনো ধাপ আইনে বাড়ানো যাবে না। যেই পর্যায়ে যে কোনো এই ধাপটাকে ওইটাই ধরতে হবে, যে ধাপে একটা নির্দিষ্ট টাস্ক থাকবে, স্পেসিফিক একটা টাস্ক থাকবে, ওরকম। সো পর্যায়ক্রমিক সুনির্দিষ্ট ধাপগুলো থাকবে অ্যালগরিদমে। এরপরে সুনির্দিষ্ট কতগুলো ইনপুট ও আউটপুট থাকবে, সুনির্দিষ্ট কতগুলো ইনপুট ও আউটপুট থাকবে। আর পর্যায়ক্রমিক ধাপ সহজবোধ্য হতে হবে, আর ধাপগুলি পরস্পর যুক্তি নির্ভর হতে হবে, ধাপগুলি পরস্পর যুক্তি নির্ভর হতে হবে, লজিক্যাল হতে হবে। এমন না যে দেখা গেছে গিয়ে মানে এই যে আমি এমন একটা ধাপগুলো লিখছি যেটা পরবর্তী কোনটার পরে কোনটা আসছে, কোন কাজের পরে কোন কাজ করলো, ঠিক আছে, প্রোগ্রাম কোনটা ফলো করলো, প্রসিডিউরটা কি আসলে, সেটা ইজি হয় নাই, খুব জটিল হয়েছে, এরকম হতে পারবে না। আবার কোনোটার পরে কোনটা, বা আসলে যে ধাপগুলো আনতেছি সেই ধাপগুলোর পিছনে কোনো যুক্তি নাই, ঠিক আছে। যেমন আমরা যদি ক্ষেত্রফল, কোনো বৃত্তের ক্ষেত্রফল বা যে কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি, সেই ক্ষেত্রেও কিন্তু অঙ্ক করতে গেলেও বিভিন্ন কিছু লজিক্যাল সিকোয়েন্স এবং স্টেপ গুলো ফলো করি, ঠিক আছে। কখনোই এরকম করতে পারি না যে আগে এরিয়া নির্ণয় করে ফেলাইছি তার দৈর্ঘ্য আর প্রস্থের মান না নিয়ে, অযৌক্তিক কিছু করা যায় না সেখানে। সো যুক্তি নির্ভর হতে হয় আসলে, ঠিক আছে। আবার এরকম অযৌক্তিক কিছু হয় না যে আমি চাইতেছি আয়তক্ষেত্রের এরিয়া বের করতে, ক্ষেত্রফল বের করতে, সেখানে আমি দিয়ে রাখছি পাই আর স্কয়ার, মানে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র অ্যাপ্লাই করে। সো অযৌক্তিক হতে পারবে না। ধাপগুলোকে পরস্পর আগে পরে সবগুলির সাথে ইন্টার রিলেটেড এবং লজিক্যাল হতে হবে। আর প্রোগ্রামটা ভালোভাবে প্রোগ্রামটি, যে প্রোগ্রামই রচনা করি বা যে সমস্যাটা নিয়ে কাজ করতেছি, এবং সেই সমস্যার জন্য যে প্রোগ্রাম আমরা ডেভেলপ বা ডিজাইন করব বা প্রোগ্রাম তৈরির হাত নিয়েছি, সেটাকে আমাকে ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে। আর ফ্লো চার্টের জন্য বিবেচ্য বিষয় যদি আমি চিন্তা করতে চাই, তাহলে ফ্লো চার্টটা হবে প্রোগ্রাম রিলেটেড হইতে হবে,
ঠিক আছে, আমরা জানি ফ্লোচার্ট দুই ধরনের আছে, সিস্টেম ফ্লোচার্ট এবং প্রোগ্রাম ফ্লোচার্ট। তো ওই 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 বিষয়গুলো আর কি, ফ্লোচার্ট যখনই করি আমরা প্রোগ্রামের সাথে রিলেটেড না হইতে হবে। আর ডাটা উপাত্ত মন্তব্য জাতীয় নির্দেশ কিন্তু আমরা ফ্লোচার্ট আনতে পারবো না। ঠিক আছে, কখনোই ডাটা, কোনো ডাটা বা উপাত্ত বা কোনো কমেন্ট সেটা কিন্তু কোনো ধাপের মধ্যে আসবে না। কেননা প্রোগ্রাম যখন নির্বাহ হয় তখন ওই কাজের মধ্যে মন্তব্যকে, কমেন্টসকে এবং অনেক ধরনের ডাটা উপাত্তকে সে কিন্তু ইগনোর করে, কোনো ডাটা উপাত্তের ভরপুর আসে না। কোডে গিয়ে আমরা ডাটা উপাত্তের ব্যাপার নিয়ে আসতে পারি, কিন্তু কোনো ডাটা উপাত্ত, ইনফরমেশন বা কমেন্টস এই জিনিসগুলি আমরা অ্যালগরিদম আনবো না, ফ্লো চার্টে আসবো না। ঠিক আছে, এরপরে অ্যালগরিদমের প্রতিটি ধাপ ফ্লো চার্টে যুক্ত করারও প্রয়োজন হয় না। আমি অ্যালগরিদমে লিখছি অনেকগুলো ধাপ, কিন্তু সেই ক্ষেত্রে ফ্লো চার্টেই যে সবগুলি ধাপ, প্রত্যেকটা ধাপের জন্যই যে ফ্লো চার্টের আসবে এরকমও না। বরং ফ্লো চার্টটা হবে, হতে পারে অ্যালগরিদমের দেয়া অনেকগুলো ধাপের মধ্যে দুই তিনটা ধাপ। ঠিক আছে, যেটা অ্যালগরিদমে আনছি সেটা ফ্লো চার্টে আনবো না। ঠিক আছে, বরং ফ্লো চার্টে সেটা সেই ধরনের ধাপগুলো উল্লেখ করার জন্য কোনো ফ্লো চার্টই নাই, তো আমি সেটা আনবো না। এরপর হচ্ছে গিয়ে ফ্লো চার্ট যতটা সম্ভব সহজ সরল ও একেবারে মানে লাইভ এবং সরাসরি ডাইরেক্ট হতে হবে। ঠিক আছে, কোনো ধরনের কোনো ঘোরানো পেঁচানো ঠিক আছে, এরকম হবে না। আর ফ্লো চার্টের সময় অপ্রয়োজনীয় লুপ, ঠিক আছে, যে লুপ চক্র, সেই চক্রের ব্যাপারটা অপ্রয়োজনীয় আকারেই বাড়ায় বাড়ায় অনেক বড় করা যাবে না, সেটা হবে গিয়ে একেবারে অপ্রয়োজনীয় লুপ এড়ায় চলতে হবে, বাদ দিতে হবে। এরপর আসি গিয়ে সি প্রোগ্রামিং ভাষায় যে ফ্লো চার্ট অ্যালগরিদম করি। বিজন স্যার কি কোনো প্রশ্ন করতে চাচ্ছিলেন? আপনি তাকাই না আছেন। স্যার, আচ্ছা ঠিক আছে। স্যার আমি শুনছি। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে দেখেন এই যে সি প্রোগ্রামিং ভাষায় আসলে ফ্লো চার্ট এবং অ্যালগরিদমটা, যে সেক্ষেত্রে দেখা গেছে গিয়ে দুইটা প্রকার আছে, প্রোগ্রাম ফ্লো চার্ট আর সিস্টেম ফ্লো চার্ট। শুধু সি প্রোগ্রামিং এই না, এটা সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এবং সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করতে ও তৈরি করতে গিয়ে, আমরা তো পাইথন পড়তে গিয়ে প্রোগ্রামিং রচনার ধাপসমূহ জেনেছিলাম, তাই না? সেক্ষেত্রে প্রথমত সমস্যা নির্দিষ্ট করতে হয়, চিহ্নিত করতে হয়। ঠিক আছে, তার পরবর্তীতে সমস্যাকে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করতে হয়। এরপরে তৃতীয় ধাপে যে আসে অ্যালগরিদম এবং ফ্লো চার্টের তৈরির কাজ। তো ওই ওই আর কি, তো ফ্লো চার্ট এবং অ্যালগরিদম এটা মৌলিক কাজের মধ্যে পড়ে। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ হাতে নেওয়ার আগে যদি আমি চাই সেটা গুছানো হোক, সেটা নির্ভুল হোক এবং সেটা অবশ্যই সিস্টেম অনুযায়ী হোক, তখন আমাকে নিয়ম অনুযায়ী অ্যালগরিদম রচনা করতে হবে, অ্যালগরিদম তৈরি করতে হবে, ফ্লো চার্টও ডিজাইন করতে হবে। তো দেখেন আরম্ভ বা সমাপ্তি বা টার্মিনেটর যে সিম্বলটা, সেটা হচ্ছে এইটা, আপনারা ইতিমধ্যে ব্যবহার করছেন। ইনপুট আউটপুট হচ্ছে এইটা, ইনপুট আউটপুট সিম্বল, যেটা হচ্ছে গিয়ে সামান্তরিকের। আর সিদ্ধান্ত গ্রহণ, আহ, ঠিক আছে, প্রসেস সরি, সিদ্ধান্ত গ্রহণ না, প্রসেস বা প্রক্রিয়া চিহ্ন বা প্রক্রিয়া সিম্বলটা হচ্ছে আয়তক্ষেত্র এটা। আর ডিসিশন, সিদ্ধান্ত গ্রহণ সিম্বল হচ্ছে কি এইটা, ডায়মন্ড, ডায়মন্ড আকৃতির যেটা, ঠিক আছে এইটা। আর এরপর হচ্ছে গিয়ে কিছু কিছু ডিসপ্লে লুপ, লুপ সিম্বল এবং সাব রুটিন, সাব প্রোগ্রাম, ওইটা আমি যুক্ত করি নাই, ধাপে ধাপে স্লাইডে যুক্ত করে দিব। শুধু তিনটা দেওয়া আছে এখানে, একটা হচ্ছে গিয়ে কানেক্টর, সংযোগ, এইটা লাগে। আর এই অন্যান্য যে সিম্বল গুলো, এইটাও তেমন বেশি লাগে না, লুপটাও লাগে না, সাব রুটিনটাও আপনাদের এই পুরো পাঠের মধ্যে কি দুইটা, পাইথনও লাগবে না, সিতেও লাগবে না আপাতত। আমি তারপরও যুক্ত করে রাখবো, সিম্বল গুলো আপনাদের জানতে হবে। সো এই লুপটা, সংযোগ চিহ্ন, এই কানেক্টরটা লাগে, আর হচ্ছে প্রথম যে চারটা পাঁচটা দিলাম এইগুলি দিয়ে যা। ঠিক আছে, এরপর প্রিন্ট বা ডকুমেন্ট চিহ্ন, এটা হচ্ছে গিয়ে এই সিম্বলটা। ঠিক আছে, আর হচ্ছে ডিসপ্লে বা প্রদর্শন চিহ্ন, সেটা হচ্ছে যে এইটা। ঠিক আছে, এটাকে আবার ঠিক আছে, প্রদর্শন চিহ্ন বলে। আর এরপরে আসি যে সি প্রোগ্রামিং আমাদের অ্যালগরিদম ও ফ্লো চার্ট, অনেকগুলো সাধারণ সমস্যার বা জেনারেল যে কমন কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমস এর কিছু অ্যালগরিদম ও ফ্লো চার্ট রচনা করা শিখতে হবে। এই প্রথম চ্যাপ্টারে এটা আছে। তো এইগুলির মধ্যে আমি মূলত আপনাদের বই দেখেই এই জিনিসগুলি অ্যাড করছি। তার মধ্যে হচ্ছে গিয়ে দুটি সংখ্যার যোগফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, মানে এই সবগুলোই দেওয়া আছে বইতে। কিন্তু এর মধ্যে আমি মূলত স্লাইডে নিয়ে আসছি মূলত একেবারেই হচ্ছে আহ, গুরুত্বপূর্ণ এবং যে জিনিসগুলি, যেমন দুটি সংখ্যার যোগফল, এটার অ্যালগরিদম ফ্লোচার্ট সবাই পারবেন। হ্যাঁ, হ্যাঁ, ক্ষেত্রফল সবগুলোই সবাই কিন্তু পারবেন। ইম্পর্ট্যান্ট অনেক। হ্যাঁ হ্যাঁ, ইম্পর্টেন্ট, হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু যে জিনিসগুলি আপনারা নর্মালি পারবেন, ঠিক আছে, সেটাই। সমকোণী ত্রিভুজ ক্ষেত্রের এটা পারবেন, যার সূত্র জানলে হলো, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, সমকোণী ত্রিভুজের হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। ঠিক আছে, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দুটি সংখ্যার যোগফল। ঠিক আছে, দুইটা সংখ্যা ইনপুট নিবেন, ইনপুট নিয়ে যোগ করাই দিবেন, সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি এরকম। আর ফারেনহাইট থেকে ওই যে ফারেনহাইটের যে ইকুয়েশনটা আছে সেইটা, এই যে এইটাকে আমি অ্যাড করছি। ঠিক আছে, এইটাকে আমি অ্যাড করছি, এই যে ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেডে,
সেন্টিগ্রেডের রূপান্তর, হ্যাঁ। হ্যাঁ, রূপান্তর। আবার একইভাবে বিপরীত ক্রমে ওই অ্যালগরিদমটাও শিখে নিতে পারেন ভিন্ন। সেটা হচ্ছে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট, হ্যাঁ। ফারেনহাইটে, হ্যাঁ। এরপরে হচ্ছে ৩ টি সংখ্যার মধ্যে বৃহত্তর। এটা মনে হয় এবার আসছিল আপনাদের, তাই না? যে ৩ টি হ্যাঁ স্যার। বৃহত্তর সংখ্যাটি ওই যে ব্যবহারিকই তো দিয়েছিল। সো এটা অ্যালগরিদম হ্যাঁ, ফ্লোচার্টও আপনাদের। সো ৩ টি সংখ্যার মধ্যে বৃহত্তর সংখ্যাটি নির্ণয় এটার যে অ্যালগরিদম শর্ত সাপেক্ষে অসমবাহু দেখেন। এইটা আমি এড করছি এবং এইটা আপনাদের গুরুত্বপূর্ণ। এই প্রথম এই ৩ টাই। আর হচ্ছে এই যে পরের যে জিনিসগুলো শুরুর দিকের গুলো খুবই সিম্পল, শুরুর ৪ টা। ওইগুলি না জানলে হবে, বেশিরভাগ এই যে জিনিসগুলি দ্বিঘাত সমীকরণ আর হচ্ছে ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড। ঠিক আছে? আর হচ্ছে গিয়ে সিরিজ অথবা ফ্যাক্টরিয়াল, এইগুলি একটু বেশি গুরুত্বপূর্ণ। তো কোন সংখ্যার ফ্যাক্টরিয়াল মান নির্ণয় এই অ্যালগরিদম, আর দ্বিঘাত সমীকরণ আর সিরিজের যোগফল একটা পারলে যে কোন সংখ্যায় দেওয়া থাকবে ওটা পুরোটা পারবেন। দেখেন আমি মূলত যুক্ত করছি বেশি গুরুত্বপূর্ণ বিধায় ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেডে রূপান্তরের জন্য প্রথমত ওই ধাপ একে এসে আমরা প্রোগ্রামটা স্টার্ট করি। স্টার্ট করে ভেরিয়েবল এফ এর মান গ্রহণ করব, ইনপুট নিব, অর্থাৎ ব্যবহারের কাছ থেকে ইনপুট নিব। ২ নম্বর ধাপে এফ এর মান গ্রহণ করব, এফ এর মান মানে ফারেনহাইটের মান গ্রহণ করব, যেটা ইউজার চাচ্ছে আসলে সেলসিয়াসে জানতে। এর ৩য় নাম্বার ধাপ মানে আমরা প্রসেস করব। একই রকম এই যে ইনপুট নিচে ফারেনহাইট এবং সেটা কিন্তু ইনপুট আউটপুটের জন্য যে সিম্বল সেটা ব্যবহার করছি, স্টার্ট টার্মিনেটর এন্ডের জন্য, এই দুটোটার জন্য কিন্তু এই যে একই রকম সিম্বল ব্যবহার করছি। আর সেলসিয়াস ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে গিয়ে প্রসেস অথবা হইতেছে গিয়ে আপনার এখানে হচ্ছে গিয়ে একটা অপারেশন করবে যার জন্য আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের মধ্যে এটা আমরা উল্লেখ করছি এবং সেটাও একেবারে দেখেন মিনিমাল। এখানে ধাপে কিরকম কথা ভাষা ব্যবহার করলাম কি, আর ওইখানে যখন এই ফ্লো চার্টে গেলাম একেবারে মিনিমাল মূল কথাটুকু, ইনপুট ফারেনহাইট এতটুকু বা ইনপুট এফ এটাও বলে দিতে পারেন আপনি। ঠিক আছে? স্টার্ট এন্ড এন্ড, কিন্তু এখানে আর বলছি প্রোগ্রাম শুরু, স্টার্ট দা প্রোগ্রাম, এরকম কথা আসতে পারে। ধাপে একটু ডিটেলস আসতে পারে অ্যালগরিদমে, ধাপগুলো একটু, ধাপের ব্যাখ্যাগুলিও কিছুটা যুক্ত হতে পারে, আসতে পারে। বাট এই জিনিসগুলি পুরো বর্জন হবে যখন আমরা ফ্লো চার্টে যাব। সো এটাই সেলসিয়াসে এটা কি হলো, তৃতীয় নাম্বার ধাপে প্রসেস করলো। সি ইজ ইকুয়াল টু এফ মাইনাস 13 ইন্টু 5 ডিভাইডেড বাই 9, এই সূত্রটা প্রয়োগ করবে। প্রয়োগ করে ফলাফলটা কইরে সে আবার গিয়ে ওই সেলসিয়াসে জমা রাখবে, সেলসিয়াস ভেরিয়েবল যে সিতে জমা রাখে সেন্টিগ্রেড। আর ৪ নাম্বার ধাপে এসে প্রদর্শন করবে, ৪ নাম্বার এসে প্রিন্ট করবে সেলসিয়াসকে, যেটা সে ধারা সেটা স্টোর করে রাখছে। ঠিক আছে? আর এফ তো ইউজার আগেই দিয়ে দিছে, সেই এফ তো আমরা ওইখান থেকে পেয়েছি। তো এইভাবে কি এই ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেডে রূপান্তর করার অ্যালগরিদম আর ফ্লোচার্ট। ঠিক আছে? তো এটা এরপরে আসি গিয়ে ৩টি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটা নির্ণয়ের অ্যালগরিদম। সব ধাপে আসি গিয়ে প্রোগ্রাম শুরু আর শেষ, এই দুইটা ধাপে একেবারেই সব অ্যালগরিদমে থাকবে, প্রোগ্রাম শুরু আর শেষ। ঠিক আছে? আর হচ্ছে এই ৩টা যদি মনে রাখেন যে এই যে এই ৩টা ব্যাপারও সব অ্যালগরিদমে আসবে, এবং সব অ্যালগরিদম না বরং যে কোনো প্রোগ্রামে আসবে। আইপিও আইপিও প্রসেস অর্থাৎ ইনপুট প্রসেস আউটপুট, এই ৩টা জিনিস থাকবেই। আলটিমেটলি এই ৩টা ধাপ থাকবেই। আর শুরু আর শেষ ধাপ এই জিনিসগুলি। ঠিক আছে? সো দেখি এখন ওই যে আই আই মানে প্রথম ধাপই, এবং এইটা কিন্তু সিকোয়েন্সিয়াল। আই এর আগে পি হয় না, পি এর আগে ও হয় না, ও এর আগে পি হতে পারে, পি এর আগে আই হতে পারে, আই কিন্তু ও এর আগে হতে পারে। ঠিক আছে? ওটা শেষ হয়, আই আগে হয়, তারপর পি হয়, ধাপে ধাপে ধারাবাহিক এইটা এই স্টেপটা ফলো করে। সো সংখ্যাটির মান গ্রহণ করবে, সংখ্যাটি যেই সংখ্যাটার মূলত হচ্ছে গিয়ে সংখ্যাগুলোর মান গ্রহণ করবে। ঠিক আছে? সংখ্যাটি মান গ্রহণ না বলে এখানে হচ্ছে গিয়ে সংখ্যা এ বি সি, আরো ডিটেলসে বলতে পারতাম সংখ্যা, ৩টি সংখ্যা এ বি সি এর মান গ্রহণ স্পষ্ট হইতো। ধাপগুলো আসলে কিছু কিছু ক্ষেত্রে কপি পেস্ট করা, তো এই কারণে ভাষাগত কিছুটা ইরোর থেকে যায় বা আসলে থাকে। বাট আমি যতবার চোখে পড়বে সেই জিনিসগুলো আমি নোট টুকে টুকে আরো রিফাবলিশ করব, আর হচ্ছে নির্ভুল বা ইরোর ফ্রি করার চেষ্টা করব। ঠিক আছে? এগুলো অনলাইন থেকে কিছু কিছু কপি করে আনা হয় তো দ্রুততম সময় করার জন্য। ঠিক আছে? এই কারণে আমি তো সময় অতটা ব্যয় করি না, আমি ওখান থেকে আইনি একটু জাস্ট স্লাইডটা ডিজাইন করি। বাট স্লাইড পুরোপুরি আমার নিজস্ব ডিজাইন। ঠিক আছে? এই কারণে একটু হতে পারে। তো যাই হোক, এখন আসি যে সংখ্যা ৩টির মান গ্রহণ করবে ইনপুট এবিসি ফ্লো চার্টও যেটা আমরা দেখাইছি স্টার্ট করে প্রোগ্রাম। এরপরে ৩য় নাম্বার ধাপে আমরা এখানে সিদ্ধান্ত গ্রহণ, ডায়মন্ড সিম্বল আনছি। সিদ্ধান্ত গ্রহণ হলে তো আয়তক্ষেত্র আনতাম। ঠিক আছে? বা প্রসেসটা আসলে, কিন্তু তার আগে আমাদেরকে কি করতে হবে, মানে শর্তযুক্ত মূলে সেখানে আমাদের বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে? বিশ্লেষণ করবো বিধায় আমরা ডায়মন্ড সিম্বল আনছি। অর্থাৎ বিশ্লেষণটা কিরকম হবে, যদি এ বি থেকে বড় হয় এবং এ সি থেকে বড় হয় এবং সেটা যদি ইএস হয়, এখন যেটা এই ব্যাপারটা যদি ইএস হয়, ই হচ্ছে হইলে প্রিন্ট এ মানে প্রিন্ট এ, একে প্রিন্ট করবে এবং এ হবে বড়, সেটা বলবে। আর যদি নো হয়, নো হইলে আবার দুইটা জিনিস হতে পারে, নো হইলে দুইটা জিনিস হতে পারে। যদি এ বি থেকে বড় না হয় এবং এ সি থেকে বড় না হয়, তাহলে নো হইলে আরেকটা কন্ডিশন হইতে পারে, তাহলে অবশ্যই বি, দ্বিতীয় জনকে ধরি, দ্বিতীয় জন বি, বি তাহলে এর থেকে বড় আর না বি সি থেকে বড়।
আর এরকমটা যদি সত্য হয়ে থাকে, ইয়েস, তখন ইয়েস হইলে এটা ফলো করবে। ব্যাপারটা যদি দুইটা লজিক্যাল টেস্ট, ইয়েস নো, ইয়েস হইলে এটা প্রিন্ট বি বড় এবং সেটা এন্ড এন্ড করে দিবে। আর যদি ওই ব্যাপারটাও সত্যি না হয়, এটাও সত্যি, এও দুইজনের বাকি দুইজনের থেকে বড় না, বিও বাকি দুইজনের থেকে বড় না, এখন এও বড় না বিও বড় না, তাহলে অবশ্যই শেষে গিয়ে সি বড়। নো হলে তো সেক্ষেত্রে আবার প্রিন্ট সি করবে, ঠিক আছে, এবং সেইটাই আবার গিয়ে ফলাফল প্রিন্ট করবে, প্রিন্ট করে প্রোগ্রামটা শেষে এন্ড করবে। এই হচ্ছে বিষয়। যাই হোক, এখানে ব্যাখ্যা আমি বেশি সময় করবো না। এরপরে দেখেন গিয়ে এখানে আমি যুক্ত করে রাখছি যে শর্ত সাপেক্ষ অসমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল। এই জিনিসটা দেখবেন, এটা একটু বেশি ইম্পর্টেন্ট মনে হয়। ঠিক আছে, একইভাবে ওই দেখেন আইপিও ইনপুট আছে, এরপরে হচ্ছে গিয়ে ক্ষেত্রফল নির্ণয়, অর্ধপরিধি, অর্ধপরিধি পরে ক্ষেত্রফল নির্ণয়, এরপরে ফলাফল প্রদর্শন, অর্থাৎ ওই আইপিও প্রসেস। এটার ফ্লোচার্টটা অ্যাড করি নাই, স্লাইডে অ্যাড করে তখন আবার পরে দিয়ে দিব। ঠিক আছে, এরপর হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট স্যার। এই আমাদের সময় মানে কোন এক সময়ের পরীক্ষায় চলে আসছিল। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লো চার্ট। ঠিক আছে, তো এটা আপনারা হচ্ছে কি করবেন, ইকুয়েশন ডিজাইনে, এবং এটা করবেন। আমি বাড়ির কাজ আহ, দিয়ে দিলে এটা যুক্ত করে দিব। ঠিক আছে, আমি সবগুলি আলোচনা বিশ্লেষণ করব না, একটা দুইটা আলোচনা করে রাখলাম, বাকিগুলি স্লাইডে যুক্ত করা আছে। আমি একটু ক্লাসটা আগাই, সেটা হচ্ছে এরপর ধাপের যেই মডিউলটা বা যে আলোচনার আছে, সেটা হচ্ছে সি প্রোগ্রামের গঠন। সি প্রোগ্রামিং এর গঠন আমরা পাইথনের গঠন দেখেছিলাম। সি প্রোগ্রামিং এর গঠনটা না জানলে আসলে না জানলেই না। সি প্রোগ্রামিং এর গঠন মূলত আমরা কোড লিখতে যাব, অথচ কোডের সেগমেন্ট গুলা কি কি থাকে, ঠিক আছে, কোড গুলো মূলত পাইথনের কিরকম ভাবে গঠন হয়, সি প্রোগ্রামিং এ বা কিরকম গঠন হয়, কোড পড়ে তো আলটিমেটলি আমাদেরকে বুঝতে হবে। অন্য জনে একটা কোড লিখলো, সেটা আমরা পাঠ করলাম, সেটা আমাদের নিজেদের বুঝতে হবে। আবার আমরা এই যে গঠন কাঠামো, এই যে স্ট্রাকচার, এটা ফলো করে আবার নিজেরাও সি প্রোগ্রামিং রাইট রাইট করব, রিড করব। ঠিক আছে, এই কারণে স্ট্রাকচারটা জানা খুবই খুবই জরুরি আসলে। আমার আমি যে কথা বলতেছি বিজন স্যার, এটা কি মানে স্পষ্ট, মানে স্পষ্ট সাউন্ডটা ক্লিয়ার শোনা যাইতেছে না, নাকি কোনো? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক না আছে। না না, শুনতে পাচ্ছি। হুম। আচ্ছা, স্পষ্ট যদি, আহ, হ্যাঁ স্পষ্ট যদি আমি শোন, বাকি কি তো, হচ্ছে? আমি একাই স্যার ক্লাস হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই করতে। দেখতেছি। এই তো দেখলাম। তারপরও সবাইকে অ্যানাউন্স করে দিলে হয় কি, টাইম টু টাইম ক্লাস করে অনেকের আবার এই টাইমে, যেমন আমরা ক্লাস করেছিলাম বলেছিল স্যার হলে ভালো হয়, বা 9 PM তো ভালোই, মানে 9টার দিক হলে অনেকে অফিস থেকে আসলে রেস্ট নিয়েও ক্লাস করতে পারে। 10টার দিকে হলে লং নাইট হয়ে যায় আর কি, কারণ 11টা শেষ হয়ে যায় তো। আমি তো আমার এফোর্ট দিয়ে যাইতেছি। ঠিক আছে, আমি তো বলে যাইতেছি বাকি। আর ওই যে বলছিলাম একটু কথাও বলি মাঝে, সেটা হচ্ছে আহ, তো ওই যে বলছিলেন একটা বিষয়, আপনি কি হসপিটালে গিয়েছিলেন কিনা আবার কোনো সময়? না 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 না, এটা যাইনি আসলে। এটা পার্সোনালি আপনার সাথে আলোচনা করবো নি, একজনের জন্য আসলে যদি এরকম এখন আমি থাকে। ফোন দিয়েছিলাম মনকে ফোন দিয়েছিলাম, আমার কলিগ হ্যাঁ হ্যাঁ, না আমি তো আপনাকে ইনফর্ম, একজন স্যার, তিনি ওনাকেও বলেছি যে এরকম এরকম স্যার, আমার তো ভালো হতো। পরিচিত তো বলছিল কি ওইখানেই স্যার, থাকে, স্নাতক, ওইখানেই থাকে, হ্যাঁ। হ্যাঁ, স্নাতক না, স্নাতক মানে হ্যাঁ, মেবি। অনার্স মাস্টার্স হলে আর কি ভালো হয় বুঝছেন। আচ্ছা আচ্ছা। এখন আহ, ওখানে আবার একটু কি, ওখানে ব্রিগেডিয়ার জেনারেল নাসিরউদ্দিন স্যার সিইও ছিলেন বুঝছেন। আমি তো স্যার চাকরি করতাম ডাচ বাংলাতে, মনে হয় জানেন। হুম হুম ছেড়ে দিয়ে দেশে ছিলাম, বিসিএস ছিলাম। ওই মুহূর্তে নাসিরউদ্দিন স্যারই আমাকে অফার করছে, উনি অফার করছেন যে বিজন এরকম আসলে বিলিং এ তো সবাইকে চাকরি দেয়া হচ্ছে এখানে, অনেক লাখ লাখ, প্রতিদিন এই প্রায় 15-20 লাখ টাকা ইনকাম হয়, ঠিক আছে প্রতিদিন। এখানে তো স্বাস্থ্য ছাড়া ওখানে আচ্ছা আচ্ছা, ক্লাসের তো টপিক বলছিল। করে পার্সোনালি বিজন স্যার, এটা আবার ক্লাস হ্যাঁ। রেকর্ড হচ্ছে তো, ক্লাসের টপিকের ভিতরে আমি ও পার্সোনালি আচ্ছা আচ্ছা, সাথে ঠিক পেয়ে আছে স্যার। কথাগুলো বলবো নি, সেটা ব্যক্তিগত আলোচনা আমাদের ক্লাসের। হ্যাঁ হ্যাঁ স্যার, রেকর্ড হচ্ছে না। ওকে ওকে হ্যাঁ, স্যার, থ্যাংক ইউ স্যার। তো আমি এই কথা আমাদের ক্লাসের আলোচনাগুলি আগায় নেই, তারপরে এই ব্যাপারটা আসলে আপনার ও, সাথে ডিসকাস আচ্ছা। করতেছি। ঠিক আছে,
আচ্ছা, এখন হচ্ছে সি প্রোগ্রামিং এর গঠন আলোচনা করতে গেলে যেটা বলতেছিলাম, সো এখানে তেমন মানে জটিল নাই। আমরা দেখলে পাইথন গুলো খুব অত বেশি সিনট্যাক্স ছিল না, অত চিহ্ন মেনটেন করা লাগতো না, এবং অনেক ক্ষেত্রে এক তো চিহ্নর ঝামেলা ছিলই না, সিনট্যাক্স খুব ইজি ছিল। এরপরে ইন্ডেন্টেশনটা অটো নিয়ে নিত। অনেক ফরম্যাটিং অনেক কিছুই আসলে খুব কম, কম্পাইলার বলি, ইন্টারপ্রেটার অথবা হচ্ছে আমাদের যে আইডি ব্যবহার করি সেটা অনেকটাই হেল্প করতো। কিন্তু সি প্রোগ্রামিং এ সিনট্যাক্স বহুল এবং সিনট্যাক্সের মোটামুটি ভালোই বিষয়গুলো এই লক্ষ্য রাখতে হয়, এবং এটাও একটা সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, যার ধরনের স্ট্রাকচারটা যদি আমাদের মাইন্ডে খুব ভালোভাবে আমরা গুছায় নিতে না পারি, তখন কোড লিখতে গিয়ে আমাদের অনেক ঝামেলা বা কোড বুঝতে আমাদের অসুবিধা হবে। তখন আমাদের কাছে মনে হবে যে ম্যাথমেটিক্যাল, যেমন আমরা যারা গণিত করি, ঠিক আছে, গণিতের একটা টাইমে যখন এই সংখ্যা এবং হচ্ছে ফর্মুলা ওইটা সেটা দেখতাম, আমাদের কাছে কিরকম মনে হইতো না, কিন্তু যখন আমরা একটা জিনিস বুঝি তখন মনে হয় যে আসলে গণিতের এই বিষয়টা হচ্ছে সহজ আর কিছু নাই। সো গণিতের সাথে তো প্রোগ্রামিং এর রিলেশন আছে, এবং সেটা খুব অবশ্যই স্যার। স্ট্রংলি স্ট্রংলি তো হ্যাঁ সেই হ্যাঁ হিসেবে মানে আমাদের একেবারেই মানে আমরা দেখেই কোড দেখেই একেবারে 10 লাইন 20 লাইন হোক, একটা পুরো পাতার কোড হোক, আপনি নর্মালি জাস্ট এক পলক দেখবেন, সাথে সাথে আপনার মাইন্ড ক্যাপচার করে ফেলাইবে কোথায় কি কোনটা কি আসলে, ঠিক আছে, এবং কি রকম কি এবং কেন আসলে এইভাবে আগানো হয়েছে কোডগুলো। সো এই সেগমেন্ট গুলো এবং এই স্ট্রাকচার গুলোর সম্পর্কে ভালোই মোটামুটি একটু ধারণা থাকা স্পষ্ট আর কি। এটা একদম বেসিক বলতে গেলে, সি প্রোগ্রামিং শুরু করতে যাইতেছি, কোড করব সেটার আগে ফাউন্ডেশনটা তো দেখি আসলে, মূল শব্দগুলি বা মূল পয়েন্টগুলো আছে কি কি স্ট্রাকচারে। তো এই সি মেইন ফাংশন সহ মেইন ফাংশন সহ শুরু হয় এক বা একাধিক এই মেইন ফাংশনের অধীনে থাকে, এবং এটার সেগমেন্টটা যা থাকে, ডকুমেন্টেশন একটা সেগমেন্ট থাকে, লিঙ্ক সেকশন থাকে, আর ডেফিনেশন সেকশন থাকে, গ্লোবাল ডিক্লারেশন সেকশন, মেইন ফাংশন থাকে, আর ফাংশন এবং সাব প্রোগ্রাম। প্রোগ্রাম সেকশন থাকে। তো ডকুমেন্টেশন যে শুরুর যে সেকশনটা, এই সেকশনটায় কি থাকে, এই সেকশনটায় প্রোগ্রাম সম্পর্কিত যে বিভিন্ন কমেন্টস গুলো সেটা থাকে। যেমন এই যে এখানে আমি দিস ইজ মাই ফার্স্ট কমেন্টস, এই যেরকম করে এই জিনিসগুলো একেবারে ডকুমেন্ট সেকশনে থাকে। এরপরে লিঙ্ক সেকশনে থাকে, লিঙ্ক সেকশনটায় আছে বিভিন্ন ধরনের হিডার ফাইলগুলো যেরকম স্টুডিও ডট এইচ হিডার ফাইল, ডট এইচ এক্সটেনশন, যেখানে ডট এইচ দেখবেন মনে করুন এটা হিডার ফাইল। স্যার যদি ব্যবহারিক আপনাদের জিজ্ঞেস করে, কোনো স্যার বা আপনাদের কোনো ইনস্ট্রাক্টর বা হচ্ছে কি আপনাদের যে ইনভিজিলেটর, যে হিডার ফাইলগুলো কোনগুলো কোনগুলো, আপনি এই যে একটা প্রোগ্রাম লিখছেন, কোড লিখছেন, সেখানে হিডার ফাইল কোনগুলো কোনগুলো, তখন যত জায়গায় দেখবেন ডট এইচ দিয়ে সেগুলো সব হিডার ফাইল। স্টুডিও ডট এইচ, কোনিও ডট এইচ, এগুলো হিডার ফাইল। এই হিডার ফাইলগুলো থাকে লিঙ্ক সেকশনে, ঠিক আছে, ইত্যাদি সংযুক্ত করা হয়। এই হিডার ফাইল সমূহকে যাবতীয় লাইব্রেরি ফাংশন, এই হিডার ফাইলগুলিতেই যাবতীয় লাইব্রেরি ফাংশন এবং কিওয়ার্ড সমূহ ডিফাইন করা থাকে এই হিডার ফাইলগুলোতেই। প্রোগ্রাম নির্বাহের জন্য হিডার ফাইল আবশ্যিক, প্রোগ্রাম নির্বাহের জন্য হিডার ফাইল অত্যাবশ্যক, ঠিক আছে। এরপরে ডেফিনেশন সেকশনে বিভিন্ন ধরনের ধ্রুবমান সিম্বলিক কনস্ট্যান্ট ডিফাইন করা হয়। ডেফিনেশন সেকশনে বিভিন্ন ধরনের ধ্রুবমান মানে সিম্বলিক যে কনস্ট্যান্ট গুলো, যেগুলির মান খুবই একেবারে নির্দিষ্ট করে দেয়া, সেখানে এই ডেফিনেশন সেকশনে এইগুলি ডিফাইন করা হয়, ঠিক আছে, সিম্বলিক কনস্ট্যান্ট। এরপরে গ্লোবাল ডিক্লারেশন সেকশন, যেটা সেখানে গ্লোবাল যে ভেরিয়েবল গুলো আছে, আমরা কিন্তু লোকাল ভেরিয়েবল গ্লোবাল ভেরিয়েবল জেনেছিলাম, তাই না? গ্লোবাল ভেরিয়েবল গুলো হচ্ছে ওই ধরনের ভেরিয়েবল যা এক বা একাধিক ফাংশনে ব্যবহৃত হইতে পারে, এক বা একাধিক ফাংশনে সে তাকে কল করা যায়, ঠিক আছে। আর লোকাল ভেরিয়েবলটা শুধুমাত্র লোকালি সব জায়গায় ব্যবহার করা যায় না, ঠিক আছে, এক বা একাধিক ফাংশনে আমরা সেটাকে ডিফাইন বা কল করতে পারি না, ঠিক আছে, এই হচ্ছে গিয়ে বিষয়। তো ওই গ্লোবাল ডিক্লারেশন সেকশনে এই গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়। এরপর আসে মেইন ফাংশনটি আসলে সি প্রোগ্রামিং এরই আসলে মেইন ফাংশনটা সি প্রোগ্রামিং এর একটা অত্যাবশ্যক অংশ, যেখানে লাইব্রেরি ফাংশন ও ইউজার ডিফাইন ফাংশনকে কল করা হয়। তাইলে মেইন ফাংশনেই লাইব্রেরি ফাংশনটা, আর হইতেছে কি ইউজার যে ফাংশনগুলো ডিফাইন করবে, ঠিক আছে, ইউডিএফ যাকে বলে, ইউজার ডিফাইন ফাংশন। তো এইগুলি ওইখানে কল করা যাবে। এরপরে যে কোনো সি প্রোগ্রামিং এ কম্পাইল বা নির্বাহ করা হয় মেইন ফাংশন দিয়ে শুরু হয়, ঠিক আছে। আর মেইন ফাংশনের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ডিক্লারেশন পার্ট আর একটা হচ্ছে এক্সিকিউটেবল পার্ট। ডিক্লারেশন পার্ট, এক্সিকিউটেবল পার্ট, মেইন ফাংশনের দুইটা অংশ থাকে, ডিক্লারেশন পার্ট, এক্সিকিউটেবল পার্ট। এরপর আসেন আরেকটা এই স্ট্রাকচারে আসলে একটা খুবই মেইন কনসেপ্ট, ঠিক আছে, একটা খুবই মেইন কনসেপ্ট, সেটা হচ্ছে প্রোগ্রামিং স্টাইল। প্রোগ্রামিং স্টেটমেন্ট সমূহকে যুক্তিগ্রাহ্যভাবে লেখার যে রীতি, অর্থাৎ কোথায় কোন ইন্ডেন্টেশন থাকবে, কোথায় কোন সিনট্যাক্স থাকবে, এই জিনিসগুলি মাইনে লেখার ব্যাপারটা হচ্ছে কি প্রোগ্রামিং স্টাইল।
এইটা খুবই ছোট একটা প্রশ্ন, যেটা অনেক ভাইবে অনেক অরাল কোশ্চেনে জিজ্ঞেস করা হয়, এবং হচ্ছে গিয়ে আপনাদের ছোট প্রশ্নে চলে আসে প্রোগ্রামিং স্টাইল কি। ঠিক আছে, এরপর হচ্ছে গিয়ে আরো কিছু আছে গিয়ে বিষয় খেয়াল রাখতে হবে একাধিক লেখার ক্ষেত্রে। সি প্রোগ্রামিং আমরা যদি লিখি, একাধিক স্টাইল আছে বা প্রোগ্রামিং স্টাইল আছে, কিন্তু প্রোগ্রামিং কোডিং করার ক্ষেত্রে আমাদের এই এই মূল কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে প্রতিটা সি প্রোগ্রামিং ছোট হাতের অক্ষরে লিখতে হবে, ব্যতিক্রম শুধু সিম্বলিক কনস্ট্যান্টের বেলায়। এগুলি ক্যাপিটাল হতে পারে বা মিক্সিং হতে পারে, ঠিক আছে। আর সি প্রোগ্রামিং এর কিছু কিছু স্টেটমেন্ট আছে, বিশেষ কিছু স্টেটমেন্ট ছাড়া প্রতিটা স্টেটমেন্টেই সেমিকোলন, অর্থাৎ এইটা সেমিকোলন দ্বারা শেষ হয়। একটা স্টেটমেন্ট লিখছেন মানে একটা লাইন সেটা দিয়েছেন, সেমিকোলন দিবেন, সেটা ক্লোজিং করা হবে, অর্থাৎ স্টেটমেন্টকে ক্লোজিং করবে সেমিকোলন দিয়ে। আর ব্রেসেস দ্বিতীয় বন্ধনী দ্বারা ফাংশনের শুরু ও শেষ বোঝায়। দ্বিতীয় বন্ধনী ব্রেসেস, ঠিক আছে, এটা দ্বারা দ্বিতীয় বন্ধনী দ্বারা ফাংশনের শুরু ও শেষ বোঝায়। একাধিক প্রোগ্রাম লাইনকে একত্রে সমন্বিত করার উদ্দেশ্য ব্রেস আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ প্রোগ্রামিং লাইনকে দ্বিতীয় বন্ধনী দ্বারা ফাংশন শুরু আর শেষ বোঝাবো, এই যেটা ব্রেসেস যাকে বলে কার্লাই ব্রেসেস, ঠিক আছে। এটা আর একাধিক প্রোগ্রাম লাইনকেও একত্র যদি করতে চাই আমরা, অর্থাৎ প্রোগ্রাম লাইন বলতে স্টেটমেন্ট, একাধিক স্টেটমেন্টকে যদি একত্রিত করতে চাই, সমন্বিত করতে চাই, তাহলে আমরা এই যে এটা ব্যবহার করব। আর যথোপযুক্ত যদি স্থানে আমরা ব্রেসেস ব্যবহার করি, প্রোগ্রামটি দেখতে আকর্ষণীয় হয়, ঠিক আছে, এবং আসলে রিডিং এবং ডিবাগিং প্রক্রিয়া আমাদের জন্য খুব ইজি হয়, আর প্রোগ্রামিং ত্রুটিটাও সহজে পরিলক্ষিত হয়, ঠিক আছে। আর সামান্য কিছু ব্যতিক্রম ছাড়া কি হয়, কম্পাইলার ফাঁকা লাইন ও ফাঁকা স্থান, কম্পাইলার কম্পাইলার ফাঁকা লাইন এবং ফাঁকা স্থান সহ প্রোগ্রাম কোড গণনা করে, ঠিক আছে। আর সি প্রোগ্রামিং এ ডাটা টাইপ দেখেন, সি প্রোগ্রামিং এর ডাটা টাইপ বলতে গেলে ডাটা টাইপ সম্পর্কে আমরা ধারণা নিয়ে আসছি, সেমই আছে কিন্তু কিছু কম বেশ আছে এটার মধ্যে। আবার সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছুটা বেশি কম আছে, এবং ভিন্নতাও আছে কিছুটা। তো দেখি আসলে কিরকম। আর আসলে ডাটাটা কি এটা যদি আগে চিন্তা করি, ডাটাটা হচ্ছে গিয়ে কোনো কিছুর বা কোনো কিছুর মান বা কোনো ঘটনার বিবরণগত যে পরিমাণগত, ঠিক আছে, বা গুণগত মান, সেই পরিমাণগত মান গুণগত মান এইটাই ডাটা, ঠিক আছে, বা উপাত্ত। আর প্রোগ্রাম চালনা করার সময় সব ডাটাই কি করা হয়, মেমোরিতে সংরক্ষিত থাকে। সব ডাটা মেমোরিতে সংরক্ষিত হয় এবং বিভিন্ন টাইপের ডাটা মেমোরিতে ভিন্ন ভিন্ন বাইটের জায়গা দখল করে, ঠিক আছে। যেমন আমি যদি চিন্তা করি ইন্টিজার টাইপ ডেটা, এইটা মেমোরিতে স্টোর ভিন্ন একটা টাইপে স্টোর হবে, ঠিক আছে। ঠিক আছে, আহ, এবং হচ্ছে গিয়ে যে কত বাইট জায়গা নেবে তা কিন্তু ডিপেন্ড করবে, এবং মেমোরিতে কোনটা কতটুকু জায়গা নিবে, কত বাইট জায়গা নিবে, ঠিক আছে, সেটা ডিপেন্ড করবে কম্পাইলারের উপর। আর সি প্রোগ্রামিং ভাষায় বিশেষত একেবারে মেইনলি 4 ধরনের ডেটা টাইপ আছে। যত ডেটা টাইপ আছে তাকে 4টা গ্রুপে ভাগ করছে, এই 4টা গ্রুপে ভাগ করছে। এর মধ্যে প্রাথমিক ডেটা টাইপ বা মৌলিক ডেটা টাইপ বলে একে, প্রাইমারি অর বেসিক ডেটা টাইপ, প্রাথমিক। আর প্রাথমিক যে ডেটা টাইপ গুলো আছে সবগুলো ডেটা টাইপ অলরেডি আমি বা পাইথনে বা ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম ওইখানে গিয়ে আমরা দেখে আসছি। আর হচ্ছে গিয়ে দ্বিতীয়টা হচ্ছে গিয়ে ব্যবহারকারী সংজ্ঞায়িত ডেটা টাইপ বা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। আর 3 নাম্বারটা হচ্ছে ড্রাইভ ডেটা টাইপ। আর 4 নাম্বারটা হচ্ছে ভয়েড ডেটা টাইপ, ঠিক আছে। এখন প্রাথমিক ডেটা টাইপ বা প্রাইমারি আর বেসিক ডেটা টাইপ কোনগুলো, 4টা: ইন্টেজার বা পূর্ণ সংখ্যা, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার। এখন পূর্ণ সংখ্যা, এটা আমরা এই ধরনের ডেটা টাইপ আমরা জানছি যে পূর্ণ সংখ্যা আমরা সবাই চিনি। তো পূর্ণ সংখ্যা যদি সংরক্ষণ করতে চাই, তাহলে আইএনটি ইন্টেজার এই টাইপের ডেটা আমরা ওইখানে করব, ঠিক আছে, ব্যবহার করব। আর এর আকার শুধু সাধারণত এখানে ছোট প্রশ্নে চলে আসে এগুলি, যে কোন টাইপের ডেটা কত বাইট জায়গা দখল করে মেমোরির। সো এর আকার মূলত 4 বাইট হয়ে থাকে, ঠিক আছে, বিট, ঠিক আছে। 8টা বিটে সমান সমান 1 বাইট হয়, 8 বিটে সমান সমান 1 বাইট হয়, ঠিক আছে। সো 4 বাইট। আর এটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d, %d। এখন ফরম্যাট স্পেসিফায়ার কি, আপাতত শুধু এতটুকু জেনে রাখেন কি, সেটা একটু পরে জানবেন, পরেই আপনি বুঝতে পারবেন যখন কোডে আপনি এটা দেখবেন। সো ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে এটার %d। আর ফ্লোট বা ভগ্নাংশ সংখ্যার দশমিক মান সহ সংখ্যা সংরক্ষণ করার জন্য আমরা এই ফ্লোট ডেটা টাইপ ব্যবহার করব, এবং এটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %f। হ্যাঁ,
আর ডাবল বা দ্বিগুণ নির্ভুল ভগ্নাংশ, এটা হচ্ছে গিয়ে নির্ভুল ভগ্নাংশ সংখ্যা সংরক্ষণ তথা দশমিকের পরে ফ্লোটের চেয়েও বেশি সংখ্যক যদি ডিজিট ডিজিট হয়, তো সেটা সংরক্ষণ করার জন্য আমরা এই ডাবল, ঠিক আছে, এই টাইপের ডেটাটা, এই টাইপের বেসিক বা প্রাইমারি এই ডেটা টাইপটা ব্যবহার করব। ঠিক আছে, এর আকারটা হবে 8 বাইট। ঠিক আছে, এর আকারটা হবে 8 বাইট। আর এর ফরম্যাট স্পেসিফায়ার হবে পার্সেন্ট, পার্সেন্ট বা মডুলাস বলে, ঠিক আছে, পার্সেন্ট, পার্সেন্ট ইফ। আর ক্যারেক্টার, ওই যে আমরা স্ট্রিং টাইপ ডেটা যে দেখলাম, যেটা আর কি স্ট্রিং টাইপ ডেটা সংরক্ষণের জন্য এই ক্যারেক্টার এই ডেটা টাইপটা আমরা ব্যবহার করব। ওই অন্যান্য জায়গায় স্ট্রিং, বাট এটা হচ্ছে গিয়ে ক্যার দ্বারা এই সি প্রোগ্রামিং এটা বোঝায়। ঠিক আছে, যেখানে উদাহরণ দেওয়া আছে ইন্টিজার এস 25, এই যে এটার উদাহরণ দেওয়া আছে, ফ্লোট হাইট 5.9, ডাবল লার্জ নাম্বার যেটা, ঠিক আছে, এই ইন্টিজারের জন্য এই যেটা আছে ডাবল কথাটা লিখে দিছি, এটা ডেটা টাইপ, আর এগুলি কিন্তু ভেরিয়েবল, এই যেটা এজ, হাইট, ইনিশিয়াল, এগুলি হচ্ছে ভেরিয়েবলের নাম। আর ক্যারেক্টার এই যে স্ট্রিং দিয়ে প্রকাশ করছি, বা ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দিয়ে। আর প্রত্যেকটা শেষে সেমিকোলন কেন দেওয়া হয়েছে? প্রোগ্রাম শেষ বোঝানো, বা সরি প্রোগ্রাম না, স্টেটমেন্ট শেষ। ঠিক আছে, সি প্রোগ্রামিং এর যে স্টেটমেন্ট গুলা, সেই স্টেটমেন্ট ক্লোজ বা লাইন শেষ হয়েছে এটা বুঝাইতে। ঠিক আছে, এরপর হচ্ছে ক্যারেক্টার, এটা 1 বাইট, এর সাইজটা হয়, আকারটা হয়, মেমোরিতে ধারণ করে 1 বাইট পরিমাণ জায়গা, এবং এর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট সি। সি, হ্যাঁ বিজন স্যার বলেন। বলছিলাম যে সব থেকে তো পিটাবাইট বড়, তাই না? বিট বাইট, তারপর হচ্ছে কিলোবাইট, মেগাবাইট, হ্যাঁ, মেগাবাইট, গিগাবাইট এবং গিগাবাইট, হচ্ছে পিটাবাইট। পেটাবাইটের উপরে আছে পিটাবাইট, এক্সাবাইট, জেটাবাইট, ঠিক আছে, আর অনেক আছে, টেরাবাইট, গিগাবাইটের পরে টেরাবাইট, না, টেরাবাইটের পরে পেটাবাইট, ঠিক আছে, ইউডাবাইট, ঠিক আছে, অনেকগুলো আছে, ওটার উপরেও আরো বড় আছে। গিগাবাইটের পর হচ্ছে টেরাবাইট, তারপর হচ্ছে হ্যাঁ, পিটাবাইট। হ্যাঁ, তবে তবে সাধারণত মেমোরির সাইজ প্রকাশ করার জন্য জিবি পর্যন্ত এবং টিবি পর্যন্তই ব্যবহার হয়, এর উপরে ব্যবহার হয় না। জি স্যার, জি স্যার, জি স্যার। আর সর্বনিম্নটা সেটাই বুঝাইতে এমবি বলছিলাম। ব্যবহার হয়, কেবি ব্যবহার হয়, কিবি ব্যবহার হ্যাঁ, হয়, কেবি ব্যবহার হয়। কেবি, 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 হ্যাঁ কেবি। মেমো, কিলোবাইটটাই সব থেকে হ্যাঁ, ছোট। কম্পিউটার হ্যাঁ, মেমোরির হ্যাঁ। ক্ষেত্রে আর কি। তো দেখি এরপর হচ্ছে গিয়ে দ্বিতীয় গ্রুপে আছে স্যার, ব্যবহারকারী। আর আমরা তো জানি সেটা হচ্ছে আমরা কম্পিউটার যে গণনা করা হয় সেটা তো ন্যানো সেকেন্ড দ্বারা করা হয়, তাই না? হ্যাঁ, সেকেন্ড না, ন্যানো সেকেন্ড। হ্যাঁ, কম্পিউটারে যে করে সেটা ন্যানো সেকেন্ডে, ন্যানো সেকেন্ড, রাইট। ন্যানো সেকেন্ড, হ্যাঁ। গণনার ক্ষেত্রে মানে সময়ের ক্ষেত্রে হ্যাঁ, আমরা সময়ের জন্য না, হচ্ছে কি কম্পিউটারের যে গতি পরিমাপনের ক্ষেত্রে, বা গতি, কম্পিউটার, গতি, হ্যাঁ, ঠিক আছে, এই তো গতি, গতি সময়ের পরিমাপ করার জন্য সেটা হচ্ছে ন্যানো ন্যানো সেকেন্ড। সেকেন্ড দ্বারা করি। এরপরে আসি ব্যবহারকারী সংজ্ঞায়িত ডেটা টাইপ বা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। এই ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ আছে গিয়ে 3 ধরনের। ঠিক আছে, ড্রাইভ ডেটা টাইপ, ভয়েড ডেটা টাইপ, এই দুইটা টাইপের ডেটা টাইপটা মিসিং আছে স্লাইডে। ঠিক আছে, বাট আমি আলোচনা করব, সমস্যা নেই। ঠিক আছে, আহ, তো স্ট্রাক, এই এই ডেটা টাইপটা হচ্ছে ইউজার ডিফাইন করে দিবে, এবং এই স্ট্রাক্ট, এই ডেটা টাইপটা, এই ডেটা টাইপটা কি করবে গিয়ে, বিভিন্ন ধরনের যে প্রাইমারি ডেটা টাইপ এতক্ষণ যেটা আমরা দেখে আসছি, ইন্টিজার, ফ্লোট, ডাবল, তারপরে হচ্ছে গিয়ে ক্যারেক্টার, এই টাইপগুলোর সমন্বয় হবে, সমন্বয় ঘরে নতুন একটা ডেটা টাইপ এককভাবে ব্যবহার হবে, সেটা হবে গিয়ে স্ট্রাকচার ডেটা টাইপ। ঠিক আছে, যাতে একই সাথে কি হয়, একাধিক টাইপের ডেটা ধারণ করতে পারে, এবং এই ডেটা টাইপ ডিফাইন করতে স্ট্রাক্ট এই কিওয়ার্ডটা ব্যবহার হয়। এটা মনে রাখবেন যে কোন কিওয়ার্ডটা ব্যবহার হয়। ঠিক আছে, এরপরে এর অভ্যন্তরের ডাটা টাইপগুলির যে মোট সাইজ, ধরেন এই স্ট্রাক টাইপের ডেটার মধ্যে আমরা মূলত হচ্ছে অনেকগুলা ইন্টিজার রাখছি, ফ্লোট রাখছি। তো ইন্টিজারের জন্য আমরা জানি যে 8 বাইট, আর হচ্ছে ফ্লোটের জন্য হচ্ছে 4 বাইট। ঠিক আছে, এরপর হচ্ছে গিয়ে ক্যারেক্টারের জন্য 1 বাইট। সবগুলো মিলাইয়ে একত্র করে মোট সাইজে যেই সাইজটা হবে সেটাই হবে কি এই স্ট্রাকচার ডেটা টাইপের মেমোরি মেমোরি সাইজ। ঠিক আছে, এরপর ইউনিয়ন হচ্ছে প্রাথমিক টাইপের সমন্বয় তৈরি করা ডেটা টাইপ, যা একক সময় একটা মাত্র ডেটা, ওই প্রাইমারির একটা মাত্র ডেটা ধারণ করতে পারবে। এবং এই ধরনের ডেটা টাইপ ইউনিয়ন কিওয়ার্ড ব্যবহার করে আমরা মূলত লিখে থাকি বা ডিফাইন করে থাকি। এর অভ্যন্তরের টাইপগুলির মোট সাইজ অনুসারে, এর অভ্যন্তরে যে ডেটা টাইপগুলো থাকে সেটার সাইজ অনুসারে এর সাইজটা নির্ধারণ করা হয়। আর এরপর আছে এনাম, ইনাম, ইনামারেশন এর সংক্ষিপ্ত একটা রূপ এটা। ইনাম হচ্ছে গিয়ে আপনার এমন একটা পদ্ধতি যার যেখানে কিছু নির্দিষ্ট মানকে আমরা একটা নির্দিষ্ট নাম দিয়ে প্রকাশ করি, এবং এইটাকে পূর্ণসংখ্যা হিসেবে ব্যবহার করি, সেটা হচ্ছে এনাম। এটাও একটা ডেটা টাইপ যেটা ইউজার ডিফাইন করে। এরপরে আসি গিয়ে ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট, এই দুইটার কনসেপ্টে।
একেবারে কনসেপ্ট ক্লিয়ার করে এরপর এক্সপ্রেশন এবং কিওয়ার্ড এই দুইটার কনসেপ্ট ক্লিয়ার করে আমি মূলত এই যে আরো দুইটা ডেটা টাইপ ড্রাইভড এবং ভয়েড ডেটা টাইপ এই দুইটার আলোচনা করব। দেখেন আসলে ভেরিয়েবল হচ্ছে চলক, বাংলায় বলতে গেলে চলক। যেমন পাইথন আমরা লিখেছিলাম যে এজ, কিছুক্ষণ আগেও যেটা দেখছি, ইকুয়াল টু সাইন দিয়ে বা অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে এরপর এখানে ভ্যালু দেওয়া হয়, এখানে থাকে ভ্যালু, ঠিক আছে। তো এবং এইখানে হয় গিয়ে এই যে এর ভেরিয়েবলের নেম, ঠিক আছে, ইকুয়াল টু সাইন এবং এটা হচ্ছে কি ভেরিয়েবলের হচ্ছে কি মান বা ভ্যালু। সো এরকম ভাবে সেম ভাবে পাইথন সি প্রোগ্রামিং এ একই ভাবে ভেরিয়েবল, ঠিক আছে, কিন্তু একইভাবে ভেরিয়েবল ডিফাইন করা হয়, একইভাবে ভেরিয়েবল অ্যাসাইন করা হয়। কিন্তু কথা হচ্ছে কিছুটা পার্থক্য আছে ভেরিয়েবলের নামকরণের ক্ষেত্রে, ঠিক আছে। তো দেখি আসলে দেখবো আমরা। তো ভেরিয়েবল হচ্ছে মেমোরিতে ডাটা রাখার একটা কন্টেইনার বিশেষ, একটা ধারক, একটা পাত্রের মতো, যেখানে এমন ধরনের ডাটা রাখা হয় যা প্রোগ্রামের বিভিন্ন স্থানে আমরা ব্যবহার করতে পারি প্রয়োজন অনুসারে, ঠিক আছে। আবার প্রয়োজনে এতে সংরক্ষিত ডাটার পরিবর্তন করে নতুন ডাটাও আমরা চাইলে সংরক্ষণে আনতে পারি, ঠিক আছে। ডেটা টাইপ কিওয়ার্ড দ্বারা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়। ডেটা টাইপ কিওয়ার্ড দ্বারা এই কিছুক্ষণ আগে যে ডেটা টাইপ গুলো জেনে আসছি সেই কিওয়ার্ড গুলি দ্বারা আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো। যেমন এজ, এজ কখনোই আপনার দশমিক মান হয় না, পূর্ণ সংখ্যায় হয়, যার বয়সে আমরা বুঝাই না কেন, এটা ভেরিয়েবল এখানে একটা মান নির্ধারণ করবো, ধরলাম 25, তো এখানে এটা কিন্তু এজটা ইন্টিজার টাইপ ডেটা হবে। এরপর আসে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট হয় এমন একটা আইডেন্টিফায়ার বা এমন একটা আসলেই যেটার মান হচ্ছে গিয়ে প্রোগ্রাম চলাকালে কখনোই পরিবর্তন করা যায় না, অর্থাৎ স্থির। যেমন আমরা দেখি পাই, পাইয়ের মান, পাইয়ের মান 3.1416, এটা কনস্ট্যান্ট। এরকম প্রোগ্রামিং এ যেটার মান একেবারে স্থির নির্দিষ্ট, একবার সেট করে দেওয়ার পরে তা অপরিবর্তিত থাকবে, ঠিক আছে, সেটা হবে গিয়ে কনস্ট্যান্ট। আর কনস্ট্যান্ট কিওয়ার্ড দ্বারা এই কনএসটি এই কিওয়ার্ড ব্যবহার করে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করি, ঠিক আছে, আমরা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করি। এরপর আসি এক্সপ্রেশন। এক্সপ্রেশনটা কি হয়? এক্সপ্রেশন হচ্ছে সি প্রোগ্রামিং এক্সপ্রেশন বলবো এমন একটা বিষয়কে, এমন একটা কম্বিনেশন টাইপের রূপকে, যেখানে অপারেটর থাকবে এবং অপারেন্ট থাকবে, যেখানে অপারেটর থাকবে এবং অপারেন্ট থাকবে, ঠিক আছে, এবং এটি একটা সাধারণ মানকে তৈরি করবে, ঠিক আছে। আর এক্সপ্রেশন গুলো ভেরিয়েবল আর কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, হ্যাঁ, হ্যাঁ ভেরিয়েবল এবং কনস্ট্যান্টের যেটা আমাকে বললেন কনস্ট্যান্ট, সেটা হচ্ছে ইকুয়াল সাইনের পরে তো আমরা সাধারণত বলি যে সেটা হচ্ছে আপনাদের মানে চলকের মান, ভেরিয়েবলের মান ইকুয়াল সাইনের পরে। আর হ্যাঁ এখানে কনস্ট্যান্ট বলতে কি আমাদের যে মানটা হচ্ছে মানে নির্দিষ্ট করে দেওয়া থাকবে, যেমন পায়ের মান 3.1416, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ জি, এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট। ওটা একটা কনস্ট্যান্ট, মানে ওই মানটা চেঞ্জ হবে না। আর আর ভেরিয়েবল, ভেরিয়েবল ভেরিয়েবল চাইলে নতুন করে আমরা মানও চেঞ্জ করতে পারবো, মান চেঞ্জ করতে পারি, মানে যে কোনো মান হতে পারে। এবং হচ্ছে কি যে কোনো মান এই যে হতে পারে। যেমন এই, আমরা একটা মান যেমন এই দিচ্ছি যে সেটা 30 হতে আর পারে। 50 এরকম। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ। এরপরে হচ্ছে এক্সপ্রেশন মূলত প্রোগ্রামের ভিত্তি হিসাবে কাজ করে। এই এক্সপ্রেশন গুলো প্রত্যেক প্রোগ্রামিং এ আপনি প্লাস মাইনাস এরকম যত ধরনের অপারেটর গুলো আছে এবং অপারেন্ড গুলো আছে সেগুলি ছাড়া তো আপনি কাজই করতে পারবেন না, ঠিক আছে। কেননা লজিক এবং ম্যাথ, গণিত এবং আহ, আহ, যুক্তি, গণিত এবং যুক্তি এই দুইটা কিন্তু নিয়েই কাজ করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলা বা প্রোগ্রামটা। তো সেই ক্ষেত্রে এক্সপ্রেশনটা প্রতি মুহূর্তে প্রত্যেক প্রোগ্রামিং এবং সি প্রোগ্রামিং এটা লাগেই, বরং এটা সি প্রোগ্রামিং এর ভিত্তি হিসাবে কাজ করে, সি প্রোগ্রামিং এর ভিত্তি বলা যেতে পারে একে, ঠিক আছে। এরপরে আসে এক্সপ্রেশন সাধারণ একটা গঠন কি, অপারেটর, অপারেন্ট, ধরলাম অপারেন্ট হচ্ছে এ, অপারেটর প্লাস আর একটা অপারেন্ট বি। সো এই যে এটা হচ্ছে সাধারণ গঠন, ঠিক আছে, মাঝে অপারেটর থাকবে, দুই পাশে দুইটা অপারেন্ট থাকবে। হ্যাঁ, আমরা জানি যে অপারেটর হচ্ছে সিম্বল বা হচ্ছে সাইন, সিম্বল বা সাইন অপারেটর। হ্যাঁ আর হচ্ছে আমরা জানি অপারেন্ট হচ্ছে ডিজিট, যে কোনো বা সংখ্যা। সংখ্যাও হতে পারে, আবার সেটা হচ্ছে গিয়ে চাইলে হতে পারে, অক্ষরও হতে পারে, ঠিক আছে। অক্ষর, অর্থাৎ এটা এইভাবে বলা সংখ্যা যায়, বা অক্ষর। হ্যাঁ, এভাবে বলা যায় যে অপারেন্ট হচ্ছে ওই ভেরিয়েবল, কনস্ট্যান্ট বা যে কোনো ডেটা। অপারেন্ট হচ্ছে ভেরিয়েবল, জি স্যার, কনস্ট্যান্ট বা যে কোনো ডেটা যার উপর অপারেশনটা হয়, যেমন এ আর বি এর জি উপর স্যার। প্লাস দিয়ে অপারেশনটা করতেছি। আর এই হ্যাঁ হ্যাঁ গাণিতিক, লজিক্যাল এবং অন্যান্য অপারেশন সম্পাদনার জন্য যা ব্যবহার করি, এই প্লাস সাইন ব্যবহার করছি যোগ অপারেশন বা যোগের কার্য সম্পাদনের জন্য, তাই না? তাই এই লোক হচ্ছে হ্যাঁ। অপারেটর, এই হচ্ছে বিষয়। এখন আসি সি ভাষায় ব্যবহৃত যে এক্সপ্রেশন গুলা, ঠিক আছে, অনেকগুলো এক্সপ্রেশন আছে। আছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, অ্যাসাইনমেন্ট এক্সপ্রেশন, ঠিক আছে, লজিক্যাল এক্সপ্রেশন আছে,
রিলেশনাল এক্সপ্রেশন আছে, শর্তমূলক এক্সপ্রেশন আছে, বিট ওয়াইজ এক্সপ্রেশন আছে, কম্পাউন্ড এক্সপ্রেশন আছে। এই সবগুলি এখানে যে আলাদা আলাদা করে অপারেটর দিয়ে এবং উদাহরণ দিয়েও বলা আছে। এই জিনিসগুলি আপনারা দেখবেন, ঠিক আছে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, জানা লাগবে। পরবর্তীতে কিন্তু এইগুলি প্রোগ্রামের মধ্যে আপনাদের না জানলে ব্যবহারও করতে পারবে না। বিট ওয়াইজ কি, এই যে এন্ড, এই যে এইগুলি হচ্ছে গিয়ে সবগুলো বিট ওয়াইজ অপারেটর, এবং এই অপারেটর গুলো ব্যবহার করে অন্যান্য অপারেন্টের সাথে যখনই ব্যবহার করবে তখন সেটা হয়ে যাবে এক্সপ্রেশন, সেটা হয়ে যাবে এক্সপ্রেশন। যেমন এটাকে আমরা যদি এ এন্ড বি বলি এবং এটা হচ্ছে কি এ এন্ড বি, এটা হচ্ছে একটা এক্সপ্রেশন, ঠিক আছে। এরপর হচ্ছে কম্পাউন্ড এক্সপ্রেশন। কম্পাউন্ড এক্সপ্রেশন হচ্ছে মিশ্র অপারেটর ব্যবহার করে যখন আমি এই যে প্লাস, এই যে এটা হচ্ছে কি ম্যাথমেটিক্যাল, এটা হচ্ছে এটাও ম্যাথমেটিক্যাল। এরপর আবার গিয়ে ফার্স্ট ব্র্যাকেটটা হচ্ছে গিয়ে কি, ফার্স্ট ব্র্যাকেটটা কি টাইপের, ফার্স্ট ব্র্যাকেটটা হচ্ছে কি আপনার লজিক্যাল, লজিক্যাল, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এই যে লজিক্যাল অপারেটর এবং গাণিতিক অপারেটর দুইটা ব্যবহার করে মূলত আরেকটা এক্সপ্রেশন হইছে, সেটা কম্পাউন্ড এক্সপ্রেশন হইছে। এরপর আসে কিওয়ার্ড। কিওয়ার্ড গুলো হচ্ছে সংরক্ষিত শব্দ, ঠিক আছে। সি প্রোগ্রামিং ভাষায় এরকম কিওয়ার্ড আছে পাইথনের মতো। পাইথনে তো আমরা দেখেছিলাম যে কয়টা জানো, 33টা না 34টা না 35টা, বিজন স্যার মনে পড়ে আমার তো। না 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 হ্যাঁ, আমি দেখেছিলাম স্যার, যে আহ, 33টা পেয়েছিলাম এর আগে। হ্যাঁ হ্যাঁ ইউজ 33টা, ইউজ সো 33টা কিওয়ার্ড আছে সেম ইউজ এরকম। ফর, অফ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন, এগুলোই আর কি। ইন, ইউজ তো ওই যে লং সুইচ, হ্যাঁ স্টার্ট, হ্যাঁ এরকম, তারপর শর্ট, হোয়াইল। উইথ, ঠিক আছে, প্রিন্ট, স্ক্যান, এরকম। স্যার এগুলোই তো মনে হয়, এই যে যেটা দিয়েছেন তো, এই কয়টাই কি, না আরো আরো বাকি না, আছে আমাদের? সিতে এই কিওয়ার্ড সমূহ আছে মূলত, এই স্যার কয়েকটাই। আর আর নেই না স্যার? না না না, এই কয়েকটাই। আমি বইতেও যেটা পেয়েছিলাম যে 33টা। হ্যাঁ, সো সি প্রোগ্রামিং ভাষায় যে কিওয়ার্ড বা সংরক্ষিত শব্দগুলো আছে যা সিনট্যাক্সের অংশ, এবং কিওয়ার্ড সিনট্যাক্সের অংশ হয়, এদেরকে আইডেন্টিফায়ার হিসেবে আমরা ব্যবহার করতে পারবো না। কিওয়ার্ডগুলোকে আইডেন্টিফায়ার বলতে অর্থাৎ ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট, ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট ওই হিসাবে কিন্তু আমরা এদের ব্যবহার করতে পারবো না না, স্যার, স্যার, ঠিক স্যার, আছে। সরি স্যার, এখানে মানে 32টা টোটাল। আমিও 32টাই পেয়েছিলাম, 33 পাইনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সি প্রোগ্রামিং আরেকটা বিষয় হচ্ছে কি, সি প্রোগ্রামিং কেস সেনসিটিভ হয় সকল কিওয়ার্ড অবশ্যই ছোট হাতের, অবশ্যই কি হয়, ছোট হাতের হতে হয়। আর এই সি কিওয়ার্ড গুলি আছে অটো, এখানে তো ডাবল, 32টা। ইন্টিজার, ইনস্ট্রাক্ট, ব্রেক, এলস, লং সুইচ, কেস, এনাম, রেজিস্টার, টাইপ ডেপ, ক্যারেক্টার, এক্সটার্ন, রিটার্ন, ইউনিয়ন, কন্টিনিউ, ফর, সাইনেট, ভয়েড, ডু, ইফ, স্ট্যাটিক, while, ডিফল্ট, গো টু, সাইজ অফ, ভোলাটাইল, কনস্ট্যান্ট, ফ্লোট, শর্ট, আনসাইনেট। এইগুলি হচ্ছে বিষয়, এগুলি পড়ে নেবেন, ঠিক আছে। এখন আসি স্যার হচ্ছে গিয়ে আহ, আমরা ওই যে আমি বলেছিলাম যে এই যে এই দুইটা টাইপের, এই দুইটা আমি মূলত ডেটা টাইপ আপনাদেরকে দেখাইতে পারি না, এখন একটু দেখাইতেছি। যে ড্রাইভ ডেটা টাইপ কোনগুলা আর হচ্ছে ভয়েড ডেটা টাইপ কোনগুলা, এই দুইটা ডেটা টাইপ কিন্তু আমি দেখাইনি, আমি এখন নিজে যে মূলত আপনাদের দেখাই দিতেছি, ঠিক আছে। স্যার মনে হয় 8 মিনিট টু গো, এরকম সময় কম আছে আমাদের। 1 মিনিটের সময় কম আছে না? আচ্ছা, কোনো হ্যাঁ সমস্যা নেই। স্যার, 5 মিনিটের মতো আছে, 5 মিনিট। 5 মিনিটে হয়ে যাবে, সমস্যা নাই স্যার। ক্লাস 5 মিনিটের মধ্যে হয়ে যাবে, এর বেশি লাগবে না, ঠিক আছে। দেখেন বিজন স্যার, এখানে আমি জাস্ট ওই দুইটা অপশন নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তুমি হাম দিচ্ছিলাম। আচ্ছা, ড্রাইভ ডেটা টাইপস এই শীটটাতেও নাই। আচ্ছা, ড্রাইভ ডেটা টাইপটা হচ্ছে গিয়ে ড্রাইভ টাইপের ডেটা টাইপ গুলো হচ্ছে ওই যে আমরা যেরকম ব্যবহার করছি না, লিস্ট, ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে টাপলস, এগুলো। আর ভয়েড, ভয়েড মানে হচ্ছে গিয়ে শূন্য, ওই টাইপের ডেটা টাইপ, এটা আমরা মূলত আরো দেখবো নি সামনের ক্লাসে, ঠিক আছে। আর